আচ্ছা, সেন্ট্রয়েডের ক্ষেত্রে আমরা যদি কনসেপ্টের দিকে তাকাই, আমি ওইখানে ভিডিওটা যদি আপনি আরেকবার রিক্যাপ করেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাচ্ছি। ওইটা দেখলে ওখানে আমি ডিটেলসে আলোচনা করছি যে সেন্ট্রয়েড মেইনলি কি জিনিস। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলতেছি, দেখেন এখানে বিভিন্ন ডেফিনেশন লেখা আছে যে সেন্ট্রয়েড কাকে বলে, তারপরে বিভিন্ন সূত্র লেখা আছে, এগুলো আগে থেকে লিখছি কারণ যাতে সমস্যা না হয়, আমাদের এখন সময় নষ্ট না হয়। এখানে কি বলতেছে, এ বডি ইজ কম্পোজড অফ এন ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস অফ ডিফারেন্সিয়াল সাইজ। মানে যে কোনো একটা বডি বা বস্তু যখন আমরা আলোচনা করি সেটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নিয়ে গঠিত হয়। এন্ড সো ইফ দ্য বডি ইজ লোকেটেড উইদিন আ গ্র্যাভিটেশনাল ফিল্ড, এবং ওইটা যদি কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত হয়, ওই বস্তুটা হতে পারে আপনার কাছে যে আপেল আছে কিংবা মাউস আছে কিংবা পেন আছে, এই সবকিছুই একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে এবং এটা হচ্ছে একটা অবজেক্ট। দেন ইচ অফ দিস পার্টিকেলস উইল হ্যাভ এ ওয়েট ডিডাব্লিউ। এখানে খেয়াল করে যে প্রত্যেকটার একটা ছোট ছোট ওজন আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কণা আছে যার প্রত্যেকটারই ওজন আছে, যেটা হচ্ছে ডিডাব্লিউ বলে আমরা বিবেচনা করতেছি। These weights will form a parallel force system. মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফোর্স আছে সবাই, মানে বস্তু আছে সেগুলা সবারই ওজন আছে এবং সেগুলা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা আপনার একটা প্যারালাল ফোর্স সিস্টেম ক্রিয়েট করবে, তাই না? এন্ড দ্য রেজাল্টেন্ট অফ দিস সিস্টেম ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য বডি। সো আমরা এটাও বুঝি যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা ওজন যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পুরা ওজন পাবো, মানে ডাব্লু পাবো, তাই না? এটাই বলতেছে। এখন বলতেছে হুইচ পাসেস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট কল দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে আমরা ভার কেন্দ্র বলে জানি, তাই না? সেন্টার অফ গ্র্যাভিটি, যে প্রত্যেকটার এমন একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেখানে এই পুরা ওজনটা কাজ করতেছে, ওইটা হচ্ছে ডাব্লিউ। ওইটা আমরা কিভাবে বের করতে পারি, ওইটার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করতে পারি, এইখান থেকে আমাদের সেন্ট্রয়েডের ধারণা। ওকে, এখন এইটা সূত্র প্রমাণ করার জন্য আমি বলছিলাম যে আপনি যদি সোজা একটা মুভমেন্ট নিয়ে নেন, যে পুরা বস্তুর জন্য যেটা মুভমেন্ট হবে এটা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর জন্য মুভমেন্টের সামেশন হবে বা যোগফল হবে। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাইলে আমরা এখান থেকে একটা সূত্র পাইতেছি এক্স প্রাইম বা এক্স বার, যেটা আসলে সেন্ট্রয়েডকে মিন করে, যে সেন্ট্রয়েডের এক্স কোঅর্ডিনেট কত হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ। এখানে ডাব্লিউ হচ্ছে মোট ভর, মানে মোট ওজন আর কি। আর এখানেও আপনি এটাকে এভাবে লিখতে পারেন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ। এ পর্যন্ত আই গেস কোনো সমস্যা নেই, সবাই স্যার একবারে সূত্রটা দেখায় এটা কিভাবে আসে, জাস্ট মোমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে আপনি এই সূত্রটা পেয়ে যাবেন। ওকে, এই সেম জিনিস যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, যে এ দেখেন এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট নেন তাহলে আপনি এক্স প্রাইমের সূত্র পাবেন, আর যদি আপনি এক্স অ্যাক্সিস বরাবর সূত্র নেন, মানে হচ্ছে মোমেন্ট নেন, তাইলে আপনি এই যে ওয়াই প্রাইম পাবেন। এটার জন্য এটার সাপেক্ষে যখন মোমেন্ট হবে তখন দেখেন এই ওজনটা নিচের দিকে কাজ করতেছে এবং এটা হচ্ছে ওয়াই বার। এখন ডাব্লিউ ইন্টু ওয়াই প্রাইম যখন হইতেছে সেটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ওজনের জন্য যেটা, সেটার সামেশন। সেখান থেকে আপনি যে কাজ করতে পারেন, ওয়াই বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ বাই ওয়াই ডিভাইডেড বাই ডাব্লিউ। এখান থেকে আপনি সেন্ট্রয়েডের ফর্মুলা পাইতেছেন। সেন্ট্রয়েড আসলে না, এটাকে আমরা বিবেচনা করি সেন্টার অফ গ্র্যাভিটি হিসেবে বা ভারকেন্দ্র হিসেবে। সূত্রটা আপনারা বুঝেন কি, যে কোথা থেকে সূত্রটা আমরা পাইলাম, বুঝি না এটা? হ্যালো, জি একটু ভাইয়া। রেসপন্স করুন তাহলে তাড়াতাড়ি আগাইতে পারবে, এটা তো বুঝি। এখন এখান থেকে আমরা সেন্টার অফ ম্যাস, সেন্টার অফ ভলিউম এবং সেন্টার অফ এরিয়া, ওইখানে আমরা যাব। এখন সেন্টার অফ ম্যাস করার জন্য আমরা বলতে পারি যে ডিডব্লিউ এর জায়গায় আমরা বলতে পারি জিডিএম, মানে ডিএম ভরের জন্য জি অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাহলে ডিএমজি। আর নিচেও আপনি লিখলেন ডিএমজি, জি জি কেটে গেল কারণ দুইটাই কনস্ট্যান্ট। এবং যদি সেটা হয় তাহলে এখান থেকে আপনি পাইলেন এক্স ডিএম ডিভাইডেড বাই ডিএম। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস, ম্যাসের ফর্মুলা ইন্টিগ্রেশন এক্স ডিএম ডিভাইডেড বাই। আচ্ছা, এক্স এর উপরে ঢেউ খেলানো কেন দিছি, এটা হচ্ছে আপনার কি বলে, কোন বই যেন, আর এস হিবেলারের বইয়ে এই এই সিম্বল ইউজ করছে, আপনার এটা করার দরকার নেই এবং পরবর্তীতে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা করব না। আমরা ডিরেক্ট এটা লিখবো এক্স ডিএম ডিভাইডেড বাই এম। ওকে, এটা লিখলেই হবে আপনার। এখন তারপরে দেখেন সেন্ট্রয়েড অফ ভলিউমের ক্ষেত্রে ম্যাস হয়ে গেছে, এবার ভলিউম। এখন আমরা কি জানি এম ইকুয়াল টু রো ভি। এখন যেহেতু ভর খুবই ক্ষুদ্র সুতরাং আয়তনও খুবই ক্ষুদ্র হবে, তাহলে রো ইন্টু ডিভি করলাম, এখানেও রো ইন্টু ডিভি করলাম, রো রো আউট। এখান থেকে আমরা পাইতেছি এক্স ডিভি ডিভাইডেড বাই ডিভি। এটা আসলে কি, সেন্ট্রয়েড অফ ভলিউম। ঠিক আছে, ফর্মুলা গুলা কিভাবে আসতেছে, প্রথমে আমরা সেন্ট্রয়েড অফ গ্র্যাভিটি থেকে সেন্ট্রয়েড অফ ম্যাস, সেন্ট্রয়েড অফ ভলিউম। এখন আমরা সেন্ট্রয়েড অফ এন এরিয়া করব। এখানে একটা কথা লেখা আছে, এটা আমরা একটু পরে দেখতেছি, আমি আপনাদের এক্সপ্লেইন করবো, এটা প্যারা করার কিছু না।
এখানে দেখেন সেন্ট্রয়েড অফ এন এরিয়া কি বলতেছে, আপনি যদি ভলিউমের ক্ষেত্রে খেয়াল করেন তাহলে একটা থিকনেস আছে ইনটু এরিয়া করলেই তো আপনি ভলিউম পাবেন। সো ডিএ ইনটু টি ডিভাইডেড বাই ডিএ ইনটু টি, এখান থেকে আপনি এক্স বারের ফর্মুলা পাইতেছেন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএ ডিভাইডেড বাই, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে আপনি সেন্ট্রয়েড অফ এন এরিয়া বের করবেন, ঠিক আছে, যদি 2D অবজেক্ট হয়। আর যদি 3D অবজেক্ট হয় তাহলে সেন্ট্রয়েড অফ ভলিউম বের করবেন, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা যে সেন্ট্রয়েডের সূত্রগুলা কিভাবে আসতেছে, বুঝছেন না বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন যে ভাই কিভাবে হইতেছে, আপনি আগে যাইতেছেন। এখন দেখেন সেন্ট্রয়েড অফ এ লাইন আচ্ছা হোক, ভাইয়া, এখানে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এখানে প্রথম দুইটা দেখলাম যে সেন্টার অফ হ্যাঁ, সেন্টার, এটা আর কোনো সেকেন্ড কথা না, লাস্টের কথা না, দুইটাতে যে এটা কোনো সেন্ট্রয়েড। ডিফারেন্স না। সেন্ট্রয়েড অফ ভলিউম বলেন আর সেন্টার অফ ভলিউম বলেন, কিংবা সেন্ট্রয়েড অফ এন এরিয়া বলেন বা সেন্টার অফ এন এরিয়া বলেন, সবই সেম। বিভিন্ন বইয়ে বিভিন্নটা দেখতে পাবেন। আপনার মোস্টলি আপনার পরীক্ষায় যেটা আসবে ওখানে বলবে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য গিভেন অবজেক্ট, ঠিক আছে, এরকম একটা ফিগার দিবে। ফিগার আমরা দেখবো একটু পরে। এই যে যখন আমরা প্রবলেমস হয়, এই যে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য গিভেন হেমিস্ফিয়ার, determine the location of the centroid of the area enclosed by the curve x squared is equal to 16y and x equal to 8। বিভিন্ন বইয়ে সেন্টার বলে, বিভিন্ন বইয়ে সেন্ট্রয়েড বলে, আপনার এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। যদি 2D অবজেক্ট হয় তাহলে আমরা এরিয়া দিয়ে বের করবো, আর যদি 3D অবজেক্ট হয় তাহলে আমরা ভলিউম বের করবো। বুঝে গেছে বিষয়টা? জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারলাম। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন সেন্ট্রয়েড অফ এ লাইন যখন বলবে তখন আমরা একটু আগে যে ফর্মুলাটা পাইছিলাম যে x বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dA ডিভাইডেড বাই a, এখানে x বার ইজ ইকুয়াল টু dA কে আমি কি বলতে পারি, এরিয়া হচ্ছে ব্রেথ ইনটু লেন্থ, রাইট, ব্রেথ ইনটু ডিএল, এখন এল কে ক্যাপিটাল ও দিতে পারেন হোয়াটএভার। সো b ইনটু ডিএল ডিভাইডেড বাই b ইনটু ডিএল, বি বি আউট, এখান থেকে ইন্টিগ্রেশন x dl ডিভাইডেড বাই dl, ইন্টিগ্রেশন x dl ডিভাইডেড বাই dl। প্রত্যেকটারই আপনার ইউজেস আছে। আপনাকে যখন লাইনের সেন্ট্রয়েড যে কোনো একটা অবজেক্ট দিবে যেটা ওয়ান ডাইমেনশনাল, সেক্ষেত্রে আপনি সেন্ট্রয়েড অফ লাইন বের করবেন। যখন টু ডাইমেনশনাল সেখানে সেন্ট্রয়েড অফ এন এরিয়া বের করবেন, এটা আপনার বুঝে নিতে হবে। যখন আপনি 3D অবজেক্ট দেখবেন লাইক কোন, হেমিস্ফিয়ার, তখন আপনি সেন্ট্রয়েড অফ এ ভলিউম বের করবেন, ঠিক আছে। এবং বিভিন্ন ফর্মুলা কিন্তু বিভিন্ন, সেন্ট্রয়েড অফ এ ভলিউমের ফর্মুলা হচ্ছে এক্স ডিভি ডিভাইডেড বাই ভি, সেন্ট্রয়েড অফ এন এরিয়ার ফর্মুলা হচ্ছে এক্স ডিএ ডিভাইডেড বাই এ, আর সেন্ট্রয়েড অফ এ লাইনের ফর্মুলা হচ্ছে এক্স ডিএল ডিভাইডেড বাই। এই জিনিসটা আমি কেন করছি, এই জিনিসটা পরবর্তীতে যে আপনি যখন মোমেন্ট করবেন, মোমেন্ট অফ ইনার্শিয়া, ময়, সো ওই চ্যাপ্টার যখন করব তখন দেখবো যে এটা আমাদের খুব কাজে লাগতেছে। এবং আমরা যখন ফ্লেক্সিবল কর্ড করব এর পরবর্তী চ্যাপ্টার গুলোতে আসবে, তখন এই সূত্রটা আপনার অনেক কাজে লাগবে, এই জন্য এটা আমি ডিরাইভ করে দেখাইছি। এটা আসলে কি, এটা ফিগার মেবি আমি এখানে আনি না। আচ্ছা, আমি আপনার আঁকায় দেখাইতেছি। এরকম মনে করেন একটা এক্স কোঅর্ডিনেট আছে, এরকম একটা ওয়াই কোঅর্ডিনেট আছে। এখন এরকম একটা লাইন আছে যেটার আপনি যদি ক্ষুদ্র একটা অংশ কেটে নেন, যেটাকে আপনি বললেন ডিএল, এই অংশটা হচ্ছে আপনার ডিএল। যদি ডিএল হয়, এটারও একটা এক্স কোঅর্ডিনেট আছে এবং ওয়াই কোঅর্ডিনেট আছে, সো মানে এক্স লেন্থ আছে এবং ওয়াই লেন্থ আছে। এটাকে আমরা বললাম ডিএক্স, এটাকে বললাম ডিওয়াই। এটা যদি ডিএক্স হয়, এটা যদি ডিওয়াই হয়, আমি কি বলতে পারি ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএল স্কোয়ার, বলতে পারি না? পুরো বিষয়টা বুঝছেন না, যে এইখান থেকে ক্ষুদ্র জি একটা ভাইয়া, অংশ। বুঝেছি। হ্যাঁ বুঝছি। তাহলে ওইটা যদি ডিএক্স স্কয়ার, এবং এটা কিন্তু একটা কার্ভ, কার্ভ লাইন হওয়া সত্ত্বেও আমরা ডিএল এ পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতেছি, কারণ ওইটা খুবই একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট বা খুবই ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই যে ভাই আমরা কিভাবে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলাম একটা বক্ররেখাতে। এটা আমরা যারা ক্যালকুলাস করে আসছি অবভিয়াসলি এইটুকু নলেজ তো আছেই, যে আমরা যখন ডি বলতেছি, ডিএল বলতেছি, এটা এতই ক্ষুদ্র যে ওটা একটা সরলরেখা হয়ে গেছে। এখন ডিএল ইজ ইকুয়াল টু আন্ডার রুট ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আপনি ডিএক্স স্কোয়ার কমন নিয়ে নেন, কমন নিয়ে মানে রুট থেকে বের করে নিয়ে আসেন, তাহলে আপনি পাইতেছেন ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, ওকে। এবং আপনি যদি ডিওয়াই কমন নিয়ে নিতেন তাহলে আপনি পাইতেন ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখন এটা কেন করলাম, আমাদের প্রয়োজনীয়তা কি, এই চ্যাপ্টারে আমাদের প্রয়োজনীয়তা নাই, কিন্তু ওই যে বললাম মোমেন্ট অফ ইনার্শিয়াতে আমাদের লাগবে, তারপরে ওই যে ফ্লেক্সিবল কর্ড ওইখানে যে আমাদের লাগবে, এই জন্য এই জিনিসটা স্যাররা দেখবেন ডিরেক্ট ইউজ করে ফেলে, যে ডিএল ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই, কিংবা হচ্ছে ডিএল ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন যারা ইন্টারমিডিয়েট করে আসছে তারা তো ধরে ফেলছে, কিন্তু যারা করে নাই বা এই জিনিসটা দেখে নাই, তাদের কাছে ওটা অবাক করা বিষয় যে এটা করতে আসলে, এটা তো আগে দেখিনি। আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝা যায়, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, এগুলো আপনি আপাতত স্কিপ করতে পারেন, সবগুলো আমি আপনাকে প্রবলেম সলভ করার সময় বলে দেবো। ওয়ার্কিং রুলও প্রবলেম সলভ করলে আপনি বুঝে যাবেন যে ওয়ার্কিং রুল কি। তারপর স্লাইডে রাখছি, যদি দেখে পড়তে চান তাহলে এখান থেকে পড়ে নেবেন যে কিভাবে আমরা প্রত্যেককে স্টেপ করি, ঠিক আছে। কিন্তু সলভ করলে আপনি কি পরে কি করতেছেন এমনি বুঝবেন,
সো এই আলাদা করে ওয়ার্কিং রুল আর পড়া লাগে না। আমরা প্রথম প্রবলেম শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ এ হেমিস্ফিয়ার। আর আমি বারবার বলতেছি যে আপনারা কিন্তু, আমি যে কথা বললাম যে ওই যে 3টা ভিডিও দিছি ওই 3টা দেখে নেবেন, দেখেন ওইখানে যে প্রবলেমগুলো আমি সলভ করছি ওগুলা কিন্তু এখানে আমি সলভ করিই নাই বলতে গেলে, প্রায় সলভ করে নাই। ওখানে খুব বেসিক যেগুলো আছে ওইগুলো ওখানে সলভ করা হয়েছে, ঠিক আছে? ওইটাও দেখতে হবে, ওগুলা দিয়ে দেয়, ওগুলা করলে আপনার মানে কি বলে বেস অনেক ভালো মতো স্ট্রং হবে। এখন আমরা প্রথমে এটা করতে চাচ্ছি, ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য গিভেন হেমিস্ফিয়ার। এখানে একটা হেমিস্ফিয়ার দেয়া আছে, এটার আপনার সেন্ট্রয়েড বের করতে হবে। এখন সেন্ট্রয়েড বের করার জন্য, যেহেতু আমাকে বলছে যে ওই লেকচার আপনারা দেখেন নাই, যদি দেখে আসতেন তাহলে এগুলো বলা লাগতো না, তারপর আমি বলে দিতেছি। দেখেন, সেন্ট্রয়েড বের করার জন্য আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে সবার প্রথমে। আপনি যে কোনো একটা অবজেক্ট যখন দেখবেন, আপনি সিমেট্রি বের করার ট্রাই করবেন। বলবেন যে সিমেট্রি কই আছে, কোন লাইনের সাপেক্ষে সিমেট্রি আছে বা কোন প্লেনের সাপেক্ষে সিমেট্রি আছে। আপনি কি বলতে পারবেন যে এই যে আমি স্ফিয়ার যখন আমরা বলতেছি, এটা কিন্তু আসলে একটা সিমেট্রি আছে না? যদি আপনি একদম মাঝখান থেকে কেটে দেন, একদম মাঝখান থেকে আহ wait a minute, এটার হ্যাঁ একদম মাঝখান থেকে যদি কেটে দেন, তাহলে উপরের অংশ আর নিচের অংশ কিন্তু আইডেন্টিক্যাল। আপনি দুইটা যদি আলাদাভাবে দেখেন দুইটা সেম মনে হবে। তেমনি ভাবে আপনি যদি মাঝখান থেকে এভাবে কেটে দেন, তাহলেও ডান সাইড এবং বাম সাইড দুইটা কি হবে, সেম হবে, কারণ সেটা সিমেট্রিক্যাল। সেম জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। এইটার ক্ষেত্রেও যদি আপনি এটার একদম এই বরাবর কেটে ফেলেন, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি কেটে ফেলেন, এভাবে একটা প্লেন নিলেন, প্লেন নিয়ে এরকম এভাবে মাঝখান থেকে কেটে ফেলছেন। আর তেমনি ভাবে এইখান থেকে একটা প্লেন নিছেন, নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স প্লেনে আপনি কেটে দিছেন, এক্স প্লেন এবং ওয়াই প্লেন বরাবর এই হেমিস্ফিয়ারকে দুই খণ্ডে বিভক্ত করে ফেলছেন। যদি করেন, আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি যখন এক্স বরাবর মানে এক্স প্লেন বরাবর কেটে ফেলবেন, তখন উপরে যে অংশ পাওয়া যাবে নিচে যে অংশ পাওয়া যাবে দুইটা সেম পাওয়া যাবে না? এটা কি আমরা বুঝি কিনা? জি ভাইয়া, এটা হ্যাঁ, সিমেট্রি অনুসারে তো হ্যাঁ, সমান হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, সমান হওয়ার কথা। তেমনি ভাবে আমি যদি ওয়াই এক্সিস বরাবর কেটে ফেলি, তাহলে ডান সাইডে আমরা যেটা পাবো, বাম সাইডে একই জিনিস পাবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা প্রথমত বুঝলাম যে এই হেমিস্ফিয়ার আমরা যেটা বের করতে চাচ্ছি এটা সিমেট্রি মেইনটেইন করতেছে বা ফলো করতেছে। এখন সেকেন্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ centroid lies on the line or plane of symmetry. এখন আরো একটা কথা আমাকে বলবেন, আপনি ভিজুয়ালাইজ করতে সমস্যা হলে বলবেন, আমি আরেকটু বেটার যদি বোঝানো যায় আমি বোঝানোর ট্রাই করবো। আমি বলছি যে এই যে এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স প্লেন বরাবর আমি এটা কেটে ফেলছি। আবার আমি আপনাকে বলছি যে এই ওয়াই প্লেন বরাবর, এত সুন্দর করে আগাইতে পারতেছি না, ওয়াই প্লেন ওয়াই প্লেন বরাবর আচ্ছা ওয়াই প্লেন বরাবর আমরা যদি কেটে ফেলি, আপনি কি বুঝতেছেন যে এইটা এই দুই প্লেন একটা লাইন ক্রিয়েট করতেছে, একটা লাইনে ইন্টারসেক্ট করতেছে? এটা কি বোঝা যায়? মানে এক্স জি প্লেন ভাইয়া, বোঝা বরাবর, যায়। হ্যাঁ এক্স প্লেন বরাবর যখন আপনি কাটবেন এবং ওয়াই প্লেন বরাবর যখন কাটবেন, তখন ওই দুইটা প্লেন একটা লাইন ক্রিয়েট করবে, একটা লাইনে ইন্টারসেক্ট করবে। আমরা জানি কিন্তু যে দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করে আমরা পাই একটা পয়েন্ট, আর দুইটা প্লেন যখন ইন্টারসেক্ট করে তখন আমরা পাই হচ্ছে একটা লাইন। এখন এই এক্স প্লেন এবং ওয়াই প্লেন যখন ইন্টারসেক্ট করতেছে, এটা আসলে এক্স প্লেন বলা ভুল হবে, এটা আপনার আসলে এক্স জেড প্লেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাই তো নাকি? হ্যাঁ, একটা হচ্ছে এক্স জেড প্লেন, আরেকটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, দেখেন এই এক্স বা জেড এক্স প্লেন এবং হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই দুইটা প্লেনের মধ্যে এই যে এক্স হচ্ছে কমন, তার মানে এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করতেছে এক্স অ্যাক্সিসে। বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলুন? যে আপনার এক্স জেড প্লেন এবং এক্স ওয়াই প্লেন এই দুইটা ইন্টারসেক্ট করতেছে এক্স অ্যাক্সিস। এখন যদি এটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করে, তাইলে আমাদের এখান থেকে আমাদের লার্নিং কি? আমাদের লার্নিং হচ্ছে আমাদের সেন্ট্রয়েড এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। আমাদের সেন্ট্রয়েড কই অবস্থিত? এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। কেন? তার কারণ আমরা যখন এরকম একটা লাইন নিছি,
আর এরকম একটা ওয়াই অ্যাক্সিস নিছি, তখন এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিসে। সুতরাং আমরা বলতে পারি যে সেন্ট্রয়েড এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। এখন সেন্ট্রয়েড যদি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত হয়, ধরেন এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত বলতে আমরা কি বুঝাইতেছি? এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত বলতে বোঝাচ্ছি যে হইতে পারে এই পয়েন্টে আছে, হইতে পারে এই পয়েন্টে আছে, কিংবা হইতে পারে এই পয়েন্টে আছে, যে কোনো একটা পয়েন্টে আছে। কিন্তু আমরা জানি যে এই রকম কোন জায়গায় এটা থাকবে না, এমন কোন জায়গায় থাকবে না। কেন? তার কারণ ওই যে সেন্ট্রয়েড লাইজ অন দ্য লাইন অফ সিমেট্রি, এবং দুইটা প্লেন যেহেতু ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিসে, সুতরাং আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিসে এর ওপর এটা সেন্ট্রয়েড থাকবে। এ পর্যন্ত আপনি কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, যদি কনফিউশন থাকে বলুন। আচ্ছা, যদি এটা এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি না যে সেন্ট্রয়েডের ওয়াই বার কত হবে? 0। যদি সেটা হয়, এখন আমার জাস্ট এক্স টা বের করতে হবে। এক্স বের করার জন্য এটাকে আমরা বললাম এক্স অ্যাক্সিস উপরের দিকে, ওইটাকে বললাম ওয়াই অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস। আর আরেকটা প্লেন আছে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। এখন পরের কথা হচ্ছে আমাদের এখন শুধুমাত্র এক্স বার বের করলে হবে, কারণ ওয়াই বার আমরা বের করে ফেলছি। আচ্ছা, এখন বলেন তো আমি এখানে কি বের করব? সেন্ট্রয়েড বের করতে বলছে। সেন্ট্রয়েড অফ এন এরিয়া, সেন্ট্রয়েড অফ এ ভলিউম, নাকি সেন্ট্রয়েড অফ এ লাইন বের করব? না, ভলিউম। হ্যাঁ, ভলিউম বের করব। আচ্ছা, আমি এই ইন্টিগ্রেশন ডিভি দেয়াকে সাপোর্ট করি না এই সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে আমরা ফিগারের ভলিউম অলরেডি জানি। একটা হেমিস্ফিয়ার, একটা হেমিস্ফিয়ারের ভলিউম কত হবে এটা কিন্তু আপনি নিজে থেকে জানেন, জানেন না? v is equal to 2/3 pi r cube। ফুল স্ফিয়ার হলে 4/3 পাই আর কিউব হইতো, হেমিস্ফিয়ার যেহেতু এটার ভলিউম হচ্ছে 2/3 পাই আর কিউব। এই জন্য আমি যে ফর্মুলা ইউজ করতেছি, এখানে আমি ডিভি ইন্টিগ্রেশন এটা দিতেছি না, আমি দুইবার ইন্টিগ্রেট করতে চাচ্ছি না, আমি নিচে ডিরেক্ট বসায় দিব 2/3 পাই আর কিউব। কিন্তু উপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন উপরে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এখানে সেন্ট্রয়েড বের করার জন্য আপনাকে একটা স্ট্রিপ কাটতে হয়, বা একটা ছোট্ট অংশ কেটে নিয়ে আসতে হয়। এখন ছোট্ট অংশ আমরা কিভাবে কাটবো? ধরেন যে আমরা এইখানে যে সলিড নেই, এখানে যে এইরকম একটা অংশ কেটে নিয়ে আসছি, একদম সম্পূর্ণ হয় নাই, বাট ধরে নেন যে এরকম একটা অংশ আমরা এখান থেকে কেটে নিয়ে আসছি। কোথা থেকে কাটছি? আমাদের যে অরিজিন ছিল বা মূল বিন্দু ছিল, সেটাকে আমরা বিবেচনা করতেছি এই পয়েন্টে, যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ইন্টারসেক্ট করতেছে। ওইখান থেকে এক্স ইউনিট দূরে এসে, এক্স ইউনিট দূরে এসে আমরা এরকম একটা অংশ কেটে নিছি, এবং এটার পুরুত্ব কত বা থিকনেস কত সেটা হচ্ছে ডিএক্স। আমরা যে অ্যাক্সিস বরাবর যাব ওই অ্যাক্সিস বরাবর ডিএক্স হয়েছে, বুঝছেন না? এখন আমরা এই ছোট্ট অংশ, এইটা সেন্ট্রয়েড বের করতে চাই। এখন এইটা, এই যে ছোট্ট অংশ আমরা কেটে নিয়ে আসছি, এটার ভলিউম কত? এটার ভলিউম যদি আমরা বের করতে চাই, তাহলে আপনি খেয়াল করবেন যে এটার ভলিউম হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা কি বোঝা যায়? আমরা এখানে এটা বসালাম যে এক্স ইন্টু পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এখন আমাদের একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, আচ্ছা এই ভি কে আমরা একবার বসালাম 2/3 পাই আর কিউব, পাই পাই আউট। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের এক্স হচ্ছে ভ্যারিয়েবল এবং ওয়াই ও ভ্যারিয়েবল। আমরা বুঝতেছি না যে আমরা যদি এইখান থেকে আরেকটু দূরে যাই, তাহলে আমাদের এক্স আরেকটু বেড়ে যাবে, কিন্তু ওয়াই ও তো ছোট হয়ে যাবে, তাই না? সো এক্স ও ভ্যারিয়েবল, ওয়াই ও ভ্যারিয়েবল। আমরা এখনো পর্যন্ত টু ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন শিখি নাই। যেহেতু টু ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন শিখি নাই, আমাদের টু ভ্যারিয়েবলকে ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট করতে হয়, আমরা এখানে পিথাগোরাসের হেল্প নেব। পিথাগোরাসের হেল্প নেব বলতে, এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স স্কোয়ার যেটা লিখতেছি, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমরা বুঝি যে এখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটা যদি এক্স, এটাকে যদি আমি ওয়াই বলি, এটা হবে আমাদের ওই হেমিস্ফিয়ারের রেডিয়াস। অবশ্যই হবে, কারণ আপনি সেন্টার থেকে ওই ফাইনাল পয়েন্ট পর্যন্ত দেখতেছেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলতে পারি না?
আমি কেন এই কাজটা করলাম কারণ আমাদের টু ভ্যারিয়েবল ছিল, আমাদের টু ভ্যারিয়েবল থেকে ওয়ান ভ্যারিয়েবলে নিয়ে যেতে হবে। এখন নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজ করছি। এখন দেখেন আপনি এখান থেকে পাইতেছেন 3/2 আর কিউব বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় আমি বসাইলাম আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এ পর্যন্ত বোঝা গেছে? হ্যালো? জি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখেন 3/2 আর কিউব এখানে থাকলো, থাকার পরবর্তীতে আপনি যদি, এবার আমি লিমিট বসাইতে পারি কারণ আমার এক্স চলে আসছে, এবং এক্স এর লিমিট কত থেকে কত পর্যন্ত হবে বলেন তো? 0 থেকে আর, তাই না? ভাই- কারণ আমরা স্ট্রিপ কাটা শুরু করতেছি, প্রথমে এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, কাটতে কাটতে কত দূরত্ব পর্যন্ত যাব? আর পর্যন্ত যাবে, যে এটা হচ্ছে আর। আর পর্যন্ত যেহেতু যাচ্ছি, সুতরাং ক্লিন করি, আমরা বললাম 0 থেকে আর পর্যন্ত যাইতে হবে এবং লিমিট যাবে হচ্ছে এক্স থেকে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 3/2 আর কিউব তারপরে জাস্ট ক্যালকুলেশন। সরি, এখান থেকে তো শুধু 2 আসে, কিন্তু 4। তাহলে এখান থেকে আপনি কত পাইলেন? 3/8 ইন্টু আর। এটাই কি আসতেছে আপনাদের? ইন্টিগ্রেট জি করা? ভাইয়া আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে হেমিস্ফিয়ারের জন্য সেন্ট্রয়েড হচ্ছে y বার ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা x অ্যাক্সিস এর উপর অবস্থিত এবং x বারের ভ্যালু কত? 3/8 ইন্টু r। এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? বোঝা গেছে না এটা আমাদের? প্রথমেই যারা হচ্ছে প্রথম তিনটা জি ভিডিও ভাইয়া বুঝতে দেখেন, পারছি। প্রথম তিনটা ভিডিও দেখেন না, ওই জন্য একটু বেশি টাইম দিতে হলো, তা না হইলে ওইগুলা করে আসলে এগুলো একদম ধাপাধাপ করা যেত। এবং এটা মেবি আমি ওখানেও সলভ করে রাখছি। আচ্ছা চলেন তারপরে দেখি। এখানে দেখেন এটা আরেকটা কনসেপ্ট, এটা বলতেছে ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া enclosed by the curve x square is equal to 16y and x equal to 8। যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝবো যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y, এটা হচ্ছে এটার ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আছে সেটা বলতেছে x ইকুয়াল টু 8। এখন x ইকুয়াল টু 8 এর লাইনটা কোনটা হবে? অবভিয়াসলি এরকম কোন একটা লাইন হবে, এরকম, রাইট? এটা তো হবে আমাদের x ইকুয়াল টু 8 লাইন। এখন আমাদের প্রথম কাজ হবে যে এটা ইন্টারসেক্ট করতেছে কোথায় ওইটা বের করা। এটা যদি x ইকুয়াল টু 8 হয়, এটা ইন্টারসেকশন পয়েন্ট কোনটা, মানে এই পয়েন্টটা কি হবে ওইটা আমাদের বের করতে হবে। তো সলিউশনের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা প্রথমে পাইছি একটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 16y আর x ইকুয়াল টু 8। সো এখান থেকে আপনি পাইতেছেন হচ্ছে 8 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 16y। এখান থেকে আপনি y পাইলেন কত? 4। সো আপনি যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট, যেটাকে আপনি বলতে পারেন p, আপনি p পয়েন্ট পাইছেন, সেটা হচ্ছে x, y which is 8, 4। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে একটা এরিয়া এনক্লোজ হইতেছে, এই যে এই এরিয়াটা, এই যে এই এরিয়া এনক্লোজ হইতেছে, এই এরিয়ার সেন্ট্রয়েড কোথায় হবে সেটা বের করো। সো এখানে আমাদের কি করতে হবে? সেন্ট্রয়েড অফ আ এরিয়া বলেই দিছে, এরিয়া সেন্ট্রয়েড বের করতে হবে। এখন আমাদের সেন্ট্রয়েড বের করার জন্য আমরা কি করি যে এক্স প্রাইম বের করি, ওয়াই প্রাইম বের করি। আচ্ছা বলেন তো, এখানে কি আপনি কোনো এই এরিয়াতে কোনো সিমেট্রি পাইতেছেন? যে ভাই এই লাইন বরাবর যদি আমরা দেখি তাহলে একটা সিমেট্রি আছে,
বা এই লাইন বরাবর যদি দেখি তাহলে একটা সিমেট্রি আছে। অনেকে খুব চিন্তা ভাবনা করে এরকম কিছু একটা বলতে পারে যে ভাই এরকম একটা লাইন আছে বুঝছেন, যে যে লাইনের ডান সাইডে যেরকম বাম সাইডে একই রকম, সো এখানে একটা সিমেট্রি আছে। কিন্তু জি ব্যাপারটা ভাই, হলো কি আমিও যে এটা বলতে নিছিলাম। হ্যাঁ ওই রকম একটা লাইন বের করা আমাদের জন্য খুবই কষ্ট, তো আমরা ওই দিকে যাব না যে আমার এখন ওই লাইন বের করতে হবে, তখন সিমেট্রির লাইন বের করতে হবে, তারপরে আপনি পাবেন যে এই লাইনের উপর সেন্ট্রয়েড আছে, কিন্তু ওই পয়েন্টটা কোনটা সে আপনি তখনও পাবেন না। ঠিক আছে, তো ওইটাই আমাদের কোনো একটা তেমন একটা লাভ না। এই জন্য আমরা এক্স প্রাইমও বের করবো, ওয়াই প্রাইমও বের করবো। সো এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএ ডিভাইডেড বাই, এখানে আমি যে ফর্মুলা ইউজ করতেছি ওটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএ। কেন? তার কারণ হচ্ছে একটু আগে আমরা যেই ফিগারটা দেখছি ওটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফিগার, যেটার ভলিউম আমরা ডিরেক্টলি জানি, ওই জন্য আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু এটার এরিয়া কত হবে এটা আমি ডিরেক্টলি জানি না, এই জন্য আমি ইন্টিগ্রেশনের হেল্প নিতেছি। যদি হেল্প নিই, এটার ক্ষেত্রে আপনার যেহেতু এক্স প্রাইম বের করতে হবে, সুতরাং আপনি যে স্ট্রিপটা কাটবেন সেটা হবে এরকম। আরে ছোট হয় আরেক, আচ্ছা ধরেন এরকম একটা এক্স প্রাইম যখন বের করবেন তখন ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ কাটবেন, আর যখন ওয়াই প্রাইম বের করবেন তখন এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ কাটবেন। এইটা বোঝার তার রিজনও আছে, এটা এত মনেও রাখা লাগে না, কারণ আপনার এখানে ডিএক্স আনতে হবে। ঠিক আছে, কারণ এক্স ইন্টু ডিএক্স ওই ইন্টিগ্রেট করার জন্য আমরা ওই কাজ করতেছি। আচ্ছা ফাইন, এখন আমরা যদি এটাকে বলি যে এই ক্ষুদ্র যে অংশ আছে, এই ক্ষুদ্র যে অংশ আছে সেটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে কাজ করব, এটার এই লেন্থটুকু কত, এটা হচ্ছে ডিএক্স, কিন্তু হাইট কত ওইটা তো আমরা জানি না। সো এই জন্য আমরা বললাম ডিএ ইজ ইকুয়াল টু, আচ্ছা এইখানে লিখে নিচে না লিখে এখানে লিখে, যে ডিএ ইজ ইকুয়াল টু ডিএক্স তো বুঝলাম, কিন্তু হাইট কত। হাইট হচ্ছে আপনি যদি খেয়াল করেন এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত, এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এক্স স্কোয়ার বাই 16, আমরা জানি না, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকার কথা না। সো ওয়াই কোঅর্ডিনেট হবে এক্স স্কোয়ার বাই 16 মাইনাস আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট ওয়াই এর ভ্যালু কত, 0, সো এটা দেয়া না দেয়া একই কথা। ওকে, সো ডি এর ভ্যালু আমরা পেয়ে গেছি ডিএক্স ইনটু এক্স স্কোয়ার বাই 16, সো এখানে আমি বললাম এক্স স্কোয়ার বাই 16 ডিএক্স। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 16 ডিএক্স, এখানে লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, লিমিট যাবে 0 থেকে 8 পর্যন্ত। সো এখানে আমি দিলাম 0 থেকে 8, এখানেও দিলাম 0 থেকে 8, এরপরে এই জিনিসটা আপনি ক্যালকুলেটরে বসাই দিবেন যে ভাই অ্যানসার কত আমারে বলেন তো। উপরে দিলেন x কিউব বাই 16, লিমিট যাচ্ছে 0 থেকে 8, আমি তো এই কাজ করি, এখন আপনারা ইন্টিগ্রেট করতে চাইলে করতে পারেন, x স্কয়ার বাই 16 0 থেকে 8, এখানে আমি যদি ক্যালকুলেটরে বসাই দিই আমার ক্যালকুলেটর অ্যানসার দিতেছে খুব সুন্দর মতো 6 ইউনিট। আপনাদের ভাইয়া 6। হ্যাঁ, আচ্ছা এখন y বার যখন আমরা বের করব তখন আমরা করব কি y dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন d, যে কোনো ধরনের কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন ভাই কেন করতেছি কিভাবে করতেছি বুঝলাম না, এখানে কনফিউশনে যাবেন না, যাতে আমি বারবার বলতেছি যে যে প্রবলেমগুলো আমরা করতেছি এখানে ওগুলো হচ্ছে মোর দ্যান এনাফ, মানে পরবর্তীতে যে আপনি টার্ম ফাইনাল সলভ করবেন শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্য, তা বাদে আপনার কোনো কিছুই শেখা লাগবে না, কোনো কিছুই নতুন করে জানা লাগবে না। মোর দ্যান এনাফ বলতেছি মানে যেগুলা করতে হয় তার থেকেও এক্সট্রা করতেছি। এখানে ওয়াই করার জন্য আমরা এখানে আরেকটা স্ট্রিপ কাটবো, কিভাবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর যে কষ্ট করে এটা করতেছেন এটাকে ইফেক্টিভ বানান, তাহলে না হলে আপনার এবং আপনি যে খাটতেছেন এটা আর তার মধ্যে কোনো ডিফারেন্স নেই যারা খাটতেছেন, তাই না? এখানে y, এটার ক্ষেত্রেও যদি আমরা বলি y ইনটু, এখানে যদি আমরা d এর ভ্যালু বের করতে চাই সেটা হচ্ছে এই পুরুত্ব কত হবে, এই পুরুত্ব অবভিয়াসলি dy হবে, এবং এইটার
আপার লিমিট লোয়ার লিমিট যেটা আমরা বলি এটা আসলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, রাইট মাইনাস লেফট। এখন ডিওয়াই ইন্টু রাইট করলে আসলে কত পাইতেছেন, রাইট সাইডে এইখানে এক্স এর ভ্যালু কত 8 মাইনাস লেফটে এক্স এর ভ্যালু কত, লেফটে এক্স এর ভ্যালু কত, লেফটে এক্স এর ভ্যালু আপনি কিন্তু জানেন ওই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y, তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু কত আসে 4√y। ওকে, সো এইটা গেল হচ্ছে আপনার ডি এর ভ্যালু, আর ডি এর ভ্যালু যদি পেয়ে যান তাহলে আপনি এখানে ডিরেক্ট বসাই দিবেন 8 মাইনাস 4√y dy divided by integration y into 8 minus 4√y dy, লিমিট যাইতেছে 0 থেকে 4, 0 থেকে 4 কত আসে দেখতে হবে। So, দুইটা কিন্তু দুই রকম কনসেপ্টের ম্যাথ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিগারের আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল এলিমেন্ট দিয়ে করা, দুইটা হচ্ছে দুই রকম। সো এই দুইটা আমি রাখছি শুধুমাত্র যদি আপনারা ওই ভিডিও না দেখে আসেন। x into 8 minus 4 root x 0 থেকে 4, ও সরি একটা ভুল করছি, এখানে নিচে তো আর y হবে না, বলবো না এখানে কেন y হবে, 8 minus 4 root x 0 থেকে, দেখেন তো 1.2 ইউনিট আসে নাকি? জি ভাইয়া। 1.2 ইউনিট যদি আসে তাহলে চলেন তারপরটা বুঝছেন এই দুইটা প্রবলেম আপনারা, এটা আর এটা যদি বুঝেন তাহলে তারপরটাই যাবে। আচ্ছা এখানে কিছু স্ট্যান্ডার্ড ফিগারে সেন্ট্রয়েড দেয়া আছে, এগুলো দেখে রাখবেন। একটা হচ্ছে হেমিস্ফিয়ারে যেটা আমরা অলরেডি বের করলাম 2a/8, এটা হচ্ছে সেমি এলিপসয়েড 2h/8, এইটা হচ্ছে প্যারাবোলয়েড, এটা হচ্ছে h/3, এটা হচ্ছে কোন h/4, এটা আমরা ইউটিউবে করে রাখছি, ওই যে প্লেলিস্ট দিছি ওইখানে আমি এটা বের করে দিছি আপনার কোণের। আর এটা হচ্ছে পিরামিডের ক্ষেত্রেও h/4। সো এইগুলা জাস্ট মুখস্থ রাখবেন, এগুলো কোনোদিন আসে নাই। আর যেই স্ট্যান্ডার্ড ফিগারের সেন্ট্রয়েড গুলো আমি পড়াই দিই নাই আপনাদের, কিন্তু আসার মতো ওইগুলো আমি আজকে ক্লাসের শেষে আপনাকে একটা ওই কিউএনএ সেকশনে বা হচ্ছে লেকচার নোটস এর মধ্যে ওখানে আমি আপনাদের দিব, ওইগুলো আপনারা সময় করে প্র্যাকটিস মানে ট্রাই করবেন, যদি না পারেন তাইলে আমি আপনাদেরকে করে দিব ওগুলা। বেশি থাকবে না, ধরেন 3 থেকে 4 5টা থাকতে পারে, পাঁচ 5টা থাকবে সর্বোচ্চ, এর বেশি থাকবে না। সব তো আর ক্লাসে করাই দেওয়া যাচ্ছে না, ওই জন্য তারপরে যা আসার মতো সবগুলাই করে দেওয়া হচ্ছে। আর ওই 3টা ভিডিও দেখলে ওইখানে অনেকগুলো করে দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেল করা হয়েছে, রেক্ট্যাঙ্গেল করা হয়েছে, তারপরে হচ্ছে কোন করা হয়েছে, তারপরে আর্ক করা হয়েছে, সার্কুলার সেক্টর করা হয়েছে, এরকম আরো অনেকগুলা করা হয়েছে। তো ওইগুলা দেখার পরে আজকে যেগুলা করলাম এর পরবর্তীতেও যদি আসার মতো কিছু থাকে ওইগুলো আমি আপনাদের দিয়ে দিব ওই যে আজকের ক্লাসের শেষে। কিন্তু তারপরে কনসেপ্টে আমরা যাচ্ছি কারণ অনেক এর চেয়েও ডেপথ কিছু প্রবলেম আছে। আর এই যে কম্পোজিট বডি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলে দিতেছি আপনাদের সিটিতে যদি সেন্ট্রয়েড চ্যাপ্টার আপনাদের সিটি হয় কোন সেকশন, যদি বলে সেন্ট্রয়েড আপনাদের সিটি হবে, তাইলে আপনি ধরে রাখেন 90% পসিবিলিটি আছে এই টপিক থেকে হবে, কম্পোজিট বডি থেকে, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন এটার গুরুত্ব কতখানি। আর এটা থেকে টার্ম ফাইনাল হবে না এটা ইম্পসিবল। এখন কয়টা কোশ্চেন দিবে এটা স্যারের মুডের উপর ডিপেন্ড করতেছে, 2টা 3টা, মানে 18 মার্ক 30 40 50 মার্কও থাকতে পারে এই একই টপিকের উপর, শুধুমাত্র কম্পোজিট বডির ক্ষেত্রে আমরা দেখছি অনেক প্রবলেম আসে এখান থেকে, ঠিক আছে? এখন এখানে কি বলতেছে ওয়ার্কিং রুল আবার আমরা অ্যাভয়েড করবো, আমরা প্রবলেমের দিকে জাম্প করবো প্রবলেম বোঝার জন্য। কম্পোজিট বডি আসলে কি জিনিস, কম্পোজিট বডি হচ্ছে ওইখানে আমি এক্সপ্লেন করছি আগের ভিডিওগুলোতে, ওনাও দেখবেন। যে মনে করেন আপনি একটা সার্কেলের সেন্ট্রয়েড বের করতে চান, মানে বের করতে পারেন, আপনি একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, আপনি একটা সার্কেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, আপনি একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, আপনি আবার একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, আবার একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, আপনি আবার একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে পারেন, রেক্ট্যাঙ্গেল পারেন, রেক্ট্যাঙ্গেল পারেন, রেক্ট্যাঙ্গেল পারেন,
ঠিক আছে, এখন বললো যে এই অবজেক্টের সেন্ট্রয়েড কোথায়। আপনি এতক্ষণ শিখছেন স্ট্যান্ডার্ড অবজেক্টের কিভাবে করতে হয়, ডিফারেন্সিয়াল এলিমেন্টের কিভাবে করতে হয়, মানে অদ্ভুত ফিগার যেগুলো যেগুলো স্ট্যান্ডার্ড না, সেই ফিগারের সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়। কিন্তু আপনাকে বললো যে এই মানুষের সেন্ট্রয়েড কোথায়, বা আপনাকে বললো যে এরকম কিছু একটা, যে এখানে তো কোন আছে ভালো কথা, কিন্তু আমাদের ভালো লাগতেছে না, আমি এখানে টুপি পরাই দিছি, আইসক্রিম দিয়ে দিছি, এবার সেন্ট্রয়েড কোথায়। সো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে যেখানে, যেটাকে আমরা বলি কম্পোজিট বডি, মানে দুই তিনটা বডিকে একসাথে লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনার সেন্ট্রয়েড কোথায় হবে ওইটা বের করার জন্যই আমাদের এই কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে সেন্ট্রয়েড অফ কম্পোজিট বডিজ। ওকে, সো এই টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে সেন্ট্রয়েড থেকে। সো এটা আমাদের ভালো মতো বুঝতে হবে। এখন সেন্ট্রয়েড বের করার জন্য আপনার যে ফর্মুলা, সেটা হচ্ছে, এটা সেন্ট্রয়েড বের করতে বলছে, সেটা হচ্ছে এরকম। এবং কিভাবে আসতেছে ওইটা আমি বলতেছি। সেন্ট্রয়েডের ফর্মুলা হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট 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 প্লাস an xn divided by a। ওকে, আর y বারের জন্য কি হবে, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস ডট ডট প্লাস ডট প্লাস an yn ডিভাইডেড বাই a। এ বলতে কি বুঝাইতেছি, মানে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an পর্যন্ত, তাই না? আচ্ছা, এই সূত্রটা কোথা থেকে আসলো? সূত্রটা আসছে হচ্ছে আপনার, এই সূত্রটা আসছে হচ্ছে আপনার মোমেন্টস থেকে। আমরা একটু আগে দেখছি যে ওই সেন্ট্রয়েডের সূত্র যেভাবে আসছে, এটা একইভাবে আসছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আপনি যদি মোমেন্টস যোগ করেন তাহলে পুরো অংশের মোমেন্টস পাবেন। তাহলে এখানেও ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টের মোমেন্ট যদি আপনি যোগ করেন তাহলে ফুল টোটাল বডির মোমেন্ট পাবেন। যদি সেভাবে পান তাইলে ওইখান থেকে আপনি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারেন যে ওয়াই বার কিংবা এক্স বার আসলে হবে এই প্রত্যেকটার মোমেন্টের যোগফল। ঠিক আছে, এই যে a ইনটু ওয়াই বার মানে পুরা মোমেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ a n y n, যেখানে n যাচ্ছে ইনিশিয়াল থেকে শুরু করে n ইকুয়াল টু n পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি না সূত্রটা কোথা থেকে আসছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝি তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, চল শুরু করি। এগুলো একটু টাইম কনজিউমিং আর ক্যালকুলেশন ভুল হইতে পারে, এই জন্য স্যারেরও বেশি দেয়। a1 y1, এটা হচ্ছে a। আচ্ছা, চলেন দেখি এখানে আসলে কয়টা ফিগার আছে। এই পুরা অবজেক্টটাকে যদি আমরা, পুরা বলতে কোনটাকে বুঝাইতেছি, পুরাপুরি তো আগাইতে পারবো না, এই যে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এই পুরাটাকে আমরা বললাম a1। ঠিক আছে, a1 থেকে আপনি কি করলেন, যে এই যে এখানে ছোট্ট একটা অংশ আছে a2, a2 কে বাদ দেওয়া হয়েছে, আর a3 আর a4, a3 হচ্ছে একটা সেমি সার্কেল আর a4 হচ্ছে একটা কোয়ার্টার সার্কেল, এগুলাকে বাদ দেওয়া হয়েছে। যদি বাদ দেওয়া হয় তাইলে আপনার সেন্ট্রয়েড কত হবে সেটা কি আপনি বুঝেন, যে এরকম কিছু একটা হবে, যে এক্স বার ইজ ইকুয়াল টু হবে a1 x1 মাইনাস a2 x2 মাইনাস a3 x3 মাইনাস a4 x4 ডিভাইডেড বাই টোটাল এরিয়া, সেটা আসলে কত হবে, a1 মাইনাস a2 মাইনাস a3 মাইনাস a4। এটা বুঝি না আমরা? হুম, নিশ্চয়ই বুঝি, যে প্রথমে পুরাটা নিব, পুরাটা নিয়ে ছোটগুলো বাদ দিয়ে দিব, a2 বাদ দিব, তারপরে a3 বাদ দিব, তারপরে a4 বাদ দিব, তাইলে যেই অংশটা থেকে যাচ্ছে ওইটা সেন্ট্রয়েড কোথায় হবে আমরা পেয়ে যাব। তেমনি ভাবে সেম কাজ করবো আমরা ওয়াই বারের জন্য। কিন্তু এর জন্য আপনার যে কাজ করতে হবে, এই চারটা অবজেক্ট যে আছে এই প্রত্যেকটার আপনার সেন্ট্রয়েড জানা থাকতে হবে, এবং এর প্রত্যেকটার আপনার এরিয়া জানা থাকতে হবে। যদি জানেন তাহলে খুবই ভালো, আমরা সলভ করতে পারবো। এখন চলেন দেখি যে আমরা প্রথমে a1 এর জন্য করতে চাচ্ছি। a1 ইজ ইকুয়াল, a1 এর এরিয়া কত হবে আমাকে বলবেন, হেল্প করবেন। 3 plus 5 plus 12 which is 20 into 6
plus 6 which is 12. এটার x1 কত হবে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আপনি সহজ ভাষায় মনে রাখতে পারেন, যারা প্রমাণ দেখেন না তারা মনে রাখতে পারেন যে এই দুইটা ডায়াগোনাল ইন্টারসেক্টিং পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে x/2 মানে 20/2 which is 10। আর y বার কত হবে, y1 কত হবে? y1 হবে হচ্ছে 6 এর অর্ধেক, সেটা হচ্ছে 6। ওকে, বুঝছেন না বিষয়টা? আচ্ছা, এবার দেখেন A2 এর ক্ষেত্রে যদি আমরা হিসেব করি, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। A2 মানে এই যে একদম উপরে যে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে ওইটা, একদম উপরে এই যে A2, এইটার জন্য খেয়াল করে দেখেন এটা 3 আর এটা হচ্ছে 6, সো এরিয়া কত হবে? হাফ ইনটু 3 ইনটু 6, সো 9 ইঞ্চ স্কয়ার। তারপরে এইটার জন্য x1 কত হবে? এটার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে x1 হবে, আচ্ছা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আমি ওখানে বললাম, ওই যে ভিডিওতে আমি করে দেখাইছি বলে এখানে আর করি নাই, কিন্তু আপনি যদি মনে রাখতে চান সহজে তাহলে আপনি এগুলো করছেন, কিন্তু ইন্টারমিডিয়েটে একদমই জানেন না তা না। সেন্ট্রয়েড হয় এরকম একটা জায়গায়, তাই না, যেটা হচ্ছে বেস থেকে কত দূরে, এই হাইটটাও কিন্তু আমরা জানি, জানি না, h/3 জানি আমরা, অ্যাপেক্স থেকে হচ্ছে 2h/3 আর বেস থেকে হচ্ছে h/3, এটা আমরা ইন্টিগ্রেট করে প্রমাণ করি ইন্টারমিডিয়েট মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে আর কি। কিন্তু এটা হচ্ছে h/3 হবে, এটা যদি h/3 হয়, এটার h যদি আপনি এই দিক থেকে বিবেচনা করেন, এই দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে এটার h হচ্ছে 3, সো 3/3 which is 1। বোঝা গেছে বিষয়টা? বোঝা না গেলে বলবেন, কিন্তু যে কোনো এক জায়গায় যদি না বোঝেন সাথে সাথে বলবেন যে ভাই এটা আরেকবার বলবেন। আচ্ছা y, আচ্ছা এটা x2 হবে, এটা হচ্ছে y2। y2 এর ক্ষেত্রে আপনি আরো ভালো মতো এটা খেয়াল করবেন, এই জিনিসটাই কিন্তু অনেকে ধরতে পারে না, না পেরে ভুল করে। এইবার আপনি বিবেচনা করবেন এই সাইড থেকে, এই সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে সেন্ট্রয়েড এরকম যেহেতু এই পজিশনে আছে, এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে এই যেটা এইটার 1/3, তাই না, তার মানে সেটা হবে 6/3। যদি 6/3 হয় এবং পুরাটা হয় 12, 12 মাইনাস 6/3 সেটা কত? 10। এই ক্যালকুলেশনটা বুঝছেন কিনা বলুন? যে ভাই বুঝতে পারছি যে x1 y1 কিভাবে আসলো আর x2 y2 কিভাবে আসলো। বারবার বলতেছি যে এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এই প্রবলেমটা আপনাদের দিবে, এই যে চৌথাতে এই প্রবলেমগুলো আছে এইগুলা এই জিনিসে ছাপাই দিবে প্রশ্নে, মানে এই জিনিস রিয়েলটা না এইটা। তো এগুলা বিন্দু মাত্র আপনার হচ্ছে ভুল করা যাবে না বা না বুঝে থাকা যাবে না। A3 এর জন্য আপনি যে কাজ করতে হ্যাঁ, y2 টা আবার বলেন। আচ্ছা y2 কিভাবে হলো, দেখেন y2 বলতে আমরা বুঝাইতেছি এই যে এই ট্রায়াঙ্গেল, ওকে, সো এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আছে হচ্ছে, এটাকে যদি আপনি এভাবে দেখেন এই ট্রায়াঙ্গেলের নিচে বাড়াই দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আপনার অরিজিন, আর এইখানে এরকম একটা জায়গায় আপনার সেন্ট্রয়েড আছে। এখন এই সেন্ট্রয়েডের জন্য আপনি এক্স বার কত হবে আপনি তো বুঝছেন তাই না, যে x2 হবে হচ্ছে এই যে এই পুরা হাইটের জি ভাই, বুঝেছি। 1/3, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 3/3 which is 1। এইভাবে আমি x2 এর ভ্যালু 1 পাইছি, কিন্তু আমার এবার লাগবে কত, এইখান থেকে এই পর্যন্ত লাগবে না, এই যে y2। এখন যদি y2 আমরা বের করতে চাই, আমার কি করতে হবে, পুরা হাইট কত, পুরা হাইট হচ্ছে 12, আপনার 12 থেকে বাদ দিতে হবে কতখানি অংশ, এই যে উপরের এইটুকু বাদ দিতে হবে, তাই না, এই উপরের টুকু যদি আমরা বাদ দিতে চাই তাহলে এই উপরের টুকু কত, এই হাইটটা আবার আপনার হচ্ছে 6, তাহলে উপরের টুকু কত হবে 6/3, তাই না, তাহলে 12 থেকে আমি 6/3 বাদ দিতেছি। এই জিনিসটা যদি না বুঝেন আরেকবার বলি যে এই এই যে পয়েন্টটা এইটার জন্য আমাদের কি করতে হবে, পুরাটা 12, সেখান থেকে এইটুকু বাদ দিতে হবে, যে উপরের টুকু, এবং উপরের টুকু কিভাবে পাবো, এই ট্রায়াঙ্গেলকে যদি আপনি উপর থেকে দেখেন তাহলে এইটা হচ্ছে হাইট, হাইট হচ্ছে 6, এবং বেস থেকে তাহলে ওইটার ডিসটেন্স হবে 6/3, সো এই লেন্থটা হবে হচ্ছে 6/3, সো 12 থেকে 6/3 বিয়োগ করলে আপনি 10 পাইতেছেন। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলেন দেখি A3 এর বিষয়টা।
এর 3 এর বিষয়টা হচ্ছে পাই, আর এর ভ্যালু হচ্ছে কত, 3 স্কয়ার, 9/2 পাই, এভাবে রাখবো আমরা 14.14, 14.14। আচ্ছা, এই জিনিসটা খুবই দরকার ছিল, এই জিনিসটা আপনারা যেহেতু করেন নাই এর একটু সমস্যা হবে, বাট তারপরও প্যারা নাই, আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এইটার ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে আগে এইটুকু জানেন যে সার্কেলের ক্ষেত্রে আপনার সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়। সার্কেলের ক্ষেত্রে যখন আপনি সেন্ট্রয়েড বের করবেন, আচ্ছা এইভাবে না আঁকাই, সুন্দর করে আঁকাই, তাহলে বুঝতে ইজি হবে। দেখেন, এইটার ক্ষেত্রে আপনি পুরাটা কল্পনা করবেন না। মনে করেন এটা হচ্ছে সেন্টার। এখন এইখান থেকে এইটা হচ্ছে একটা সার্কিউলার সেক্টর এ বি। এখন আপনাকে বলতেছে যে এ বি যে এরিয়া ক্রিয়েট করতেছে, এই এরিয়ার সেন্ট্রয়েড কোথায় হবে। এখন এটা আমি আপনাদের ওখানে প্রমাণ করে দিয়ে আসছি যে এ বি এর সেন্ট্রয়েড কোথায় হবে। এটা প্রমাণ করার জন্য, এটা প্রমাণ করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইখান থেকে আপনি আবার খেয়াল করতেছেন যে এটা কিন্তু লাইন অফ সিমেট্রি, বুঝেন না, এই মাঝ বরাবর এইটা যদি আলফা কোণ হয়, এটাও যদি আলফা কোণ হয়, দুইটা 2 আলফা কোণ হয়, তাহলে এই মাঝ বরাবর যে লাইন, ওটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। তাহলে আমার সেন্ট্রয়েড থাকবে এর উপর। এর উপর যদি হয় তাহলে ওয়াই বার 0 হবে, কিন্তু এক্স বারের একটা ভ্যালু থাকবে। এক্স বারের ভ্যালু আমরা ক্যালকুলেট করার পরে পাই হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। যারা প্রমাণ করেন নাই তারা আপাতত এটা মনেও রাখা লাগবে না, বিশ্বাস করেন যে হ্যাঁ, এখানে এক্স বারের ভ্যালু হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। এটা আমি কিন্তু ওই যে বললাম আগের লেকচারে আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি, ওই জন্য এটা আমি এখানে প্রমাণ করি। সো এক্স বার ইজ ইকুয়াল টু 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা যদি হয়, তাহলে এইরকম একটা পয়েন্টে ওইটা সেন্ট্রয়েড হবে। এখন আলফা, এর পরিচয় আসলে কি? আলফা এর পরিচয় হচ্ছে যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যে এই পুরা যে অ্যাঙ্গেলটা ওইটা হচ্ছে 2 আলফা, তার অর্ধেক হচ্ছে আলফা। না বুঝতে পারলেও বিষয়টা কি ফিল করতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি, যে এক্স বার আসলে কি মিন করতেছে, যে এরকম একটা ভ্যালু হবে, যে মাঝে মাঝে একটা পয়েন্ট আছে যেখানে আমাদের সেন্ট্রয়েড অবস্থিত। যদি বুঝেন তাহলে এর পরবর্তীতে কি হবে এটা আমরা ধরতে পারবো। দেখেন, এখানে x3 এর যে ভ্যালু হবে সেটা হবে, বলেন, আপনি নিজে বলবেন, 2 ইনটু আর এর ভ্যালু কত, 3 ইনটু সাইন আলফা এর ভ্যালু কত হবে। সাইন আলফা এর ভ্যালু হবে কিন্তু পাই বাই 2। কেন? কারণ এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, তাহলে পাই ইজ ইকুয়াল টু 2 আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি, পাই বাই 2। অনেকে এখানে সাইন পাই বসায় দেয়। সো এখানে আমরা পাইলাম 2 বাই 3, 2 ইনটু 3 সাইন পাই বাই 2, আর এখানে 2 আর সাইন আলফা ডিভাইডেড বাই সূত্র কি ছিল, 3 আলফা। এখান থেকে কত আসে? 1.27 আসে। আপনাদের কি এমন কিছু আসতেছে? আর জি ভাইয়া, এটাই এবার 4/পাই। ওয়াই থ্রি আসে হচ্ছে এটা মাঝখানে তো হবে, এটা আমাদের কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে 3 ইঞ্চ। ওকে, এই জিনিসটা খুবই জরুরি ছিল, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কাজ শেষ হয়ে গেছে। এ ফোর কিভাবে বের করতে পারি চলেন দেখি। পাই ইন্টু 12 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4, 113.1। এটার x4 এর ভ্যালু কত হবে? আচ্ছা চলো, এইটা আরেকটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি যে কথাগুলো বলতেছি। এখানে
যদি একবার বুঝতে পারেন তাহলে আর জীবনে বোঝা লাগবে না। এইখানেও আমাদের একটা লাইন অফ সিমেট্রি আছে এরকম। ওকে, এই ক্ষেত্রেও আমাদের একটা লাইন অফ সিমেট্রি আছে এরকম, এবং এই লাইনের উপরই আমাদের সেন্ট্রয়েড অবস্থিত। এবং এই লাইনের উপর যদি সেন্ট্রয়েড অবস্থিত হয় তাহলে সেটা কেন্দ্র থেকে কত দূরে হবে, এরকম একটা পয়েন্টে আমি ধরে নিলাম সেন্ট্রয়েড অবস্থিত। এখন এই পয়েন্টটা আসলে এইখান থেকে লেন্থ কত? এইখান থেকে এটা লেন্থ হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। বুঝছি? 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা, এটা হচ্ছে ওইখান থেকে এটার লেন্থ। এখন আপনি যদি এইটার এক্স কম্পোনেন্ট বের করতে চান, মানে এটা এক্স অ্যাক্সিস বরাবর কত দূরে আছে এইটা বের করতে চান, তাইলে আপনার কি করতে হবে বলেন তো? এটা যদি বিটা অ্যাঙ্গেল হয় তাহলে এর সাথে কস বিটা করতে হবে, রাইট? এইটা বুঝছেন কিনা বলবো, যে আপনার সেন্টার থেকে 2r sin আলফা বাই 3 আলফা দূরত্বে অবস্থিত আমাদের সেন্ট্রয়েড, আমি যদি সেটার এক্স কম্পোনেন্ট পাইতে চাই তাহলে আমার তার সাথে কস বিটা করতে হবে, বা যে অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে অত অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। এবং আমরা এটাও বুঝি যে এটা আসলে কজ আলফাই হবে, বিটা কেন হবে? এটা দুইটা অ্যাঙ্গেল তো সেম, এটা আলফা হবে এটাও আলফা হবে। আর তেমনি ভাবে আমরা বুঝি যে ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা যদি এই লেন্থটা বের করতে চাই, যে ওয়াই এই বরাবর কতখানি লেন্থ হবে, সেটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা ইনটু sin আলফা। এই জিনিসটা বুঝেন কিনা? বুঝেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? আসিফ, বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। এই 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 দুইটা যে কনসেপ্ট এখন এখন বললাম, যে এইটা আর ওইটা, এই দুইটা বুঝতে পারলে আপনি যে কোনো ফিগারেরই এরকম কম্পোজিট বডির আপনি বের করতে পারবেন, একটুখানি ক্যালকুলেশন ভুল না করলে আর মস্তিষ্ক ঠান্ডা রাখলে। এখন দেখেন x4 এর জন্য আমরা বলতেছি যে এরকম একটা জায়গায় আছে, তাহলে আমাদের যাইতে হবে আসলে কতখানি? এইখান থেকে রওনা দিয়ে যাইতে হবে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের x4। যদি সেটা হয় তাহলে আমাদের পুরা লেন্থ কত? পুরা লেন্থ হচ্ছে 20, আমরা একটু আগে দেখছি। 20 মাইনাস করতে হবে কত? 2 into 12 into sine pi by 4 divided by 3 into pi by 4 into cos pi by 4। দেখেন এটা কত আসে। ফোরটিন পয়েন্ট নাইন। আচ্ছা, y4 কত আসতেছে? y4 এর ক্ষেত্রে এই পুরাটা হচ্ছে 12। দেখেন এটা যদি না বুঝেন বলবেন। 2 into 12 into sin pi by 4 divided by 3 into pi by 4 into sin pi by 4। এটা হচ্ছে যে 6.90। 6.9। দেখেন হয়ে গেছে। এবার এবার বাকি কাজ আপনার জন্য সিম্পল। x1 is equal to a1 x1 minus a2 x2 minus a2 x3 a3 x3 minus a4 x4 divided by 8। এটা যদি করেন তাহলে আপনার অ্যান্সার আসে হচ্ছে, একবারে বসাই দিলাম, 6.62 ইঞ্চ। আর y বার কত আসে হচ্ছে 4 এর জন্য। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক করতে হবে। a2 y2 minus a3 y3 minus a4 y4, এটা হচ্ছে 5.07। ঠিক আছে, পুরো প্রসেসটা বুঝছেন কিন্তু সবগুলাই এরকমই সোজা সাপটা প্রবলেম। আর ওই যে আমি বললাম আগের তিনটা ভিডিওতে আমি এই কম্পোজিট বডির অনেক কিছু আলোচনা করছি, অনেকগুলো প্রবলেমে সলভ করছি, 3 থেকে 4টা মনে হয়।
তো ওইগুলা করলে ওর মধ্যে এমন প্রবলেম আছে যেগুলো টার্ম ফাইনাল সিটিতে অলরেডি এসে গেছে এবং সামনেও আসবে, আমার সময়ও আসছে। সো ওইগুলো, ওই ভিডিওগুলো আমি বারবার ওই জন্য বারবার রিপিট করতেছি যে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। বেশিক্ষণের না, তিনটা দেখতে আপনি যদি স্পিড বাড়ায় দেখেন তাহলে আপনার 40 মিনিট লাগবে তিনটা একসাথে দেখতে, কিন্তু ওগুলো অনেক ইম্পর্টেন্স ক্যারি করতেছে। আচ্ছা, এটা আপাতত আমি হোল্ডে রাখতেছি SW হিসেবে, এটা পারবেন কিনা বল। দেখেন এই সেম জিনিস, এখানে একটা সার্কেল, সেমি সার্কেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আর এখানে একটা কোয়ার্টার সার্কেল আছে, একদম সেম না, জাস্ট ভ্যালু চেঞ্জ। দেখছেন? পুরাটাকে ধরবেন A1, তারপরে পুরাটাকে A1 ধরবেন, তারপরে এটাকে A2 ধরবেন, এটাকে A3 ধরবেন, আর এটাকে A4 ধরবেন। হয়ে গেছে। পারা যাবে না এটা, নাকি করে দিতে হবে এটা? জি ভাইয়া, পারবো এটা। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। না পারলে অবশ্যই জানাবেন, আমরা সলভ করে দেবো, সলভ সবই আছে। আচ্ছা চলেন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বলতেছে ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য হাফ রাইট সার্কুলার কোন। আচ্ছা, কোন যেহেতু করেন নাই সমস্যা নাই, আমরা হাফ রাইট সার্কুলার কোন করি। এখানে খেয়াল করে দেখেন যে এটাকে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ফিগার হিসেবে কল্পনা করতে পারেন, কারণ আপনি স্ট্যান্ডার্ড ফিগারের ক্ষেত্রে রাইট সার্কুলার কোন করছেন ওইটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে, তেমনি ভাবে স্কোয়ার করছেন, সেটা স্ফেয়ার করছেন তাকে কেটে হেমি স্ফেয়ার করে ফেলা হয়েছে। তো এইটার ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন, দেখেন তো এইটার ক্ষেত্রে আপনি যদি একদম এই বরাবর কেটে ফেলেন, এই বরাবর কেটে ফেলেন, আপনি কি সিমেট্রি পাইতেছেন? পাইতেছি না একটা, কুচুত করে সুন্দর মতো কেটে যাবে, যার পরে বাম সাইডে আমরা যেটা পাবো ডান সাইডে একই জিনিস পাবো। বোঝা যায় না? এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি কেটে ফেলেন তাহলে, জি ভাই। হ্যাঁ, যদি এক্স অ্যাক্সিস বরাবর কেটে ফেলি তাহলে আমরা ডান সাইড এবং বাম সাইড দুইটাই সমান অংশ পাবো। যদি সেটা হয় তাইলে আমরা বলতে পারি যে এই যে রাইট সার্কুলার কোন আছে এইটার সেন্ট্রয়েড আছে আসলে এক্স অ্যাক্সিস এর উপর। ঠিক আছে, সেন্ট্রয়েড আছে হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপর। এখন কত হাইটে আছে আমাদের ওইটা বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে চাই তাইলে আমাদের যেটা করতে হবে যে দেখেন, চলেন দেখা যাক এটা কি হবে। আর একটু ভালো করে এটা ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। এই জিনিসটা দেখতেছেন, এই প্লেনটা, এই যে এরকম, এই যে মাঝ বরাবর কেটে দেয়া হয়েছে, এইখানে এই প্লেনের কোথাও না কোথাও সেন্ট্রয়েড আছে। এই সাইডেও নাই, এই সাইডেও নাই, আছে কোথায় এই বরাবর কোথাও। তাইলে আপনার সেটা এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। তাইলে আপনি জেড অ্যাক্সিস বরাবর ভ্যালু কত হবে? তার মানে আমাদের অ্যান্সার যদি আমরা বলি সলিউশন 3 ডাইমেনশনাল, যেহেতু জেড বার ইজ ইকুয়াল টু কত হবে? 0। কিন্তু এক্স বার এবং ওয়াই বার কত হবে এটা আমরা এখনো পর্যন্ত জানি না, এটা আমাদের বের করতে হবে। এটা কি বুঝছি আমরা এখনো পর্যন্ত পুরোপুরি? জি ভাই, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমরা শুরু করি, এক্স বার দিয়ে শুরু করবো প্রথমে। এক্স বার যদি হয় তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিভি ডিভাইডেড বাই ভি। এখন দেখেন এখানে ছোট্ট একটা অংশ কেটে নিছে, এই যে এটা, এই অংশ কেটে নিছে পুরা, মুছে ফেলায় আবার। যদি সেটা হয় তাহলে খেয়াল করে দেখি এক্ষেত্রে এইটার ক্ষেত্রে আপনি আসলে কি দেখতে পারতেছেন? এটাকে দেখে একটা ডিপস বা থিন সিলিন্ডারের অর্ধেক মনে হচ্ছে না? যে যদি এরকমও হইতো,
তাহলে ভালো হতো। এখন এটার অর্ধেক যেহেতু, আমাদের যে কাজ করতে হবে যে এই লেন্থটা কত, এটা হচ্ছে যদি ডি এক্স হয় আর হাইট যদি ওয়াই হয়, পুরোটা হাইট যদি ওয়াই হয়, তাহলে পুরা জিনিসটা হইতো সিলিন্ডার পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এই জিনিসটা লেন্থ হইতো, মানে হাইট হইতো, এটা রেডিয়াস হইতো যদি পুরা সম্পূর্ণ থাকতো, কিন্তু অর্ধেক যেহেতু, এটা এরকম হবে না, পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই টু ডিভি। বুঝেন এটা? পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই টু যদি পুরাটা থাকতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, এটা একটা একদম থিন সিলিন্ডার, একদম ছোট্ট একটা সিলিন্ডার যেটার হাইট হচ্ছে ডিএক্স এবং রেডিয়াস হচ্ছে ওয়াই। কিন্তু ওইটাকে অর্ধেক করে ফেলা হয়েছে, যে জন্য আমাদের ভলিউম থাকতেছে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই টু। বুঝি এটা? হ্যালো? ইন্টিগ্রেশন এক্স ইন্টু জি ভাইয়া। পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই টু ইন্টু ভলিউম হচ্ছে 1/6 পাই, এর রেডিয়াস বলে দিছে a এবং হাইট বলে দিছে h, পাই a স্কয়ার h। ওকে ফাইন। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড। এটা আমি ওইখানে আগের ভিডিওতে ডিসকাস করছি, ওটা দেখলে বুঝতে পারবেন ভালো মতো, বাট তাও কাজের সুবিধার্থে আমি বলতেছি। এখানে আমরা এইভাবে একটা রেশিও নিতে পারি যে এটা যদি x হয়, এটা যদি y হয়, আর পুরাটা যদি h হয়, আর এটা যদি a হয়, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন এই অ্যাঙ্গেল দুইটার জন্য সেম হওয়ার কারণে আপনি বলতে পারেন x বাই ওয়াই ইজ ইকুয়াল টু এইচ বাই এ। এটা কি আমরা জানি? যদি না জানি এখান থেকে শিখে নিব যে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু এইচ বাই, ছোট ট্রায়াঙ্গেলের জন্য যে রেশিও হবে বড় ট্রায়াঙ্গেলের জন্য একই রেশিও হবে। সো x বাই ওয়াই ইকুয়াল টু এইচ বাই এ। এখান থেকে আমি পাইতেছি y ইজ ইকুয়াল টু এক্স এ বাই এইচ। এবং এটা আমি কেন করলাম? এই সেম জিনিস যে আমাদের টু ভ্যারিয়েবল কে আমরা ইন্টিগ্রেট করতে পারতেছি না, এই জন্য আমাদের কি করতে হবে, ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে ax ডিভাইডেড বাই h। যদি এটা করি তাহলে আপনি খেয়াল করেন যে এখানে আপনি পাইতেছেন x, আচ্ছা পাই পাই আগের থেকেই কেটে দিই, আর এখানে 2 এটা 3 করে দিই, এবারে এগুলার কনস্ট্যান্ট গুলার বাইরে বের করে নিয়ে আসি, 2 বাই a স্কয়ার h ইনটু ইন্টিগ্রেশন x ইনটু y স্কয়ার, তার মানে কি a স্কয়ার x স্কয়ার বাই h স্কয়ার ইনটু dx। সেখান থেকে আপনি a স্কয়ার কেটে ফেলতে পারেন, এখান থেকে আপনি পাইলেন 3 বাই h কিউব, লিমিট যাইতেছে x কিউব dx, লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, 0 থেকে h, কারণ আমি x অ্যাক্সিস বরাবর এই বরাবর হাঁটতেছি, যদি হাঁটি তাহলে এটা হচ্ছে 0, এখান থেকে কত হাইট পর্যন্ত যাইতে হবে এই যে বলে দিছে h। সো যদি সেটা হয় তাহলে 3 বাই h কিউব ইনটু h 4 বাই 4, সেখান থেকে আমরা পাবো h বাই 4। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। এবার দেখেন, আমি এক্স বার পেয়ে গেছি, এবার আমার কি লাগবে, এবার আমার ওয়াই বার লাগবে। ওয়াই বারের জন্য আমি তো ভাইয়া এখানে x 3h বাই 4 না? ও আচ্ছা, দূর ভাই এখানে x 3h বাই 4 না? ইন্টিগ্রেশন ওয়াই ডিভি ডিভাইডেড বাই ভি, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখি। ও আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য যদি আপনি ভালো মতো খেয়াল করেন তাইলে আপনি একটা আর্ক পাবেন, এরকম একটা আর্ক পাবেন, ঠিক আছে? যদি এরকম একটা আর্ক পান তাহলে ওইটা সেন্ট্রয়েড হয় এরকম একটা জায়গা, ওইটা আমরা একটু আগে বলছি যে এরকম একটা যদি 180 ডিগ্রির আর্ক হয়, যে কোনো অ্যাঙ্গেলই তো হইতে পারে, ওইটার ক্ষেত্রে আপনার এইরকম একটা জায়গায় সেন্ট্রয়েড, তাইলে আপনার যদি এরকম একটা জায়গায় সেন্ট্রয়েড হয় ওইটাকে তো আপনার আমলে নিতে হবে, না নিলে হবে। সো ওই জন্য আমি এখানে যে কাজ করব সেটা হচ্ছে ওয়াই
এটা যদি আপনি ওই যে আমাদের যেটা আছে সার্কিউলার আর্কের ইন্টিগ্রেশন দেখেন তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। এই জন্য আমি কিন্তু গ্রুপে বারবার বলে দিয়েছিলাম যে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, যদি না দেখে আসেন তাহলে সমস্যা। সো এখানে দেখেন, এখানে এমনি সময় আমরা কি করি, y দিয়ে ডিভাইডেড বাই a, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা কোনো লিনিয়ার পার্ট না বা কোনো ডিফারেন্সিয়াল পার্ট না, এটা আসলে একটা সার্কিউলার আর্কের অংশ, সেখানে আপনার y এর জায়গায় ওই সার্কিউলার আর্কের সেন্ট্রয়েডের ভ্যালুটা বসাইতে হবে। এখানে y আসলে y হবে না, এখানে y হবে হচ্ছে ইন্টিগ্রেশন 4, দেখেন এইটা যদি এরকম হয় তাহলে এইটার y এর সেই সেন্ট্রয়েডের ভ্যালু আসলে কত হবে, এটাকে যদি y বলে বিবেচনা করেন তাহলে আপনার হবে 2r sin alpha by 3 alpha, 2r sin alpha by 3 alpha। এখন যদি আমি এখানে বলি যে 2 into a into sin pi by 2 divided by 3 into pi by 2, তাহলে যে জিনিসটা হবে এটা 1 হয়ে যাবে, তাহলে আমরা পাবো 4a by 3 pi। ওকে, সো আমি একটু আগে বললাম যে আপনি y এর, যেহেতু এটা একটা সার্কুলার আর্ক, সুতরাং আপনি y এর সোজা সাপটা বসাইতে পারবেন না, পুরো তাড়াতাড়ি বলছিলাম। চলেন এটা প্রথম থেকে যদি দেখি তাহলে আমাদের থাকতেছে y বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dv ডিভাইডেড বাই, অনেকগুলো স্টেপ একসাথে স্কিপ করতে গেছে ওই জন্য হাফ বাদ পড়ে গেছে, আবার নিচে যে হচ্ছে dv এর জায়গায় আমি ভ্যালু বসানো শুরু করছি। এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে প্রথমত উপরের অংশের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে প্রথমে 4r বাই 3 পাই পাইছিলাম y এর ভ্যালু, যদি সেটা হয় 4r বাই 3 পাই, এবং এখানে আমরা dv এর জায়গায় আমি একটু আগে করছি সেটা হচ্ছে হাফ পাই y স্কয়ার dx, এটা গেছে। আর নিচে dv এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু বসাই দিব আমরা এই আগেরটার মতো 1/6 পাই a স্কয়ার h। যদি সেটা হয় এবার আমরা সব কনস্ট্যান্ট গুলোকে বের করা শুরু করি, যদি কনস্ট্যান্ট গুলোকে বের করা শুরু করি তাহলে এখানে আপনার থাকতেছে 2, আর এখানে থাকতেছে হচ্ছে 3, 2, উপরের পার্টটুকু যদি আমরা করি তাহলে এখানে থাকতেছে 2/3, এটাকে আমি y বলছিলাম 2/3, আর ইন্টিগ্রেশন পাই পাই এখান থেকে কেটে যাবে, ইন্টিগ্রেশন 2/3 যদি রাখি এখানে y কিউব dx ডিভাইডেড বাই 1/6 a স্কয়ার h। এখান থেকে যদি আমরা দেখি 2/3 ইন্টু y এর জায়গায় আমরা বসাবো a কিউব x কিউব বাই h কিউব dx, লিমিট যাবে 0 থেকে h পর্যন্ত, হোল ডিভাইডেড বাই 1/6 a স্কয়ার h। সো এখান থেকে আমি একবারে বলি 4 ডিভাইডেড বাই a স্কয়ার h4, h4 ইন্টু, এখান থেকে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন x কিউব dx, লিমিট যাবে 0 থেকে h, এখান থেকে আমরা পাইতেছি 4 ডিভাইডেড বাই, আচ্ছা a কিউব ছিল আর a স্কয়ার ছিল, তাহলে এখান থেকে তো a বেঁচে থাকে, আর এখান থেকে আপনি পাইলেন 4 ইন্টু a h4 ইন্টু h4 বাই 4, আর এখান থেকে 2/3 পাই আছে একটা, এটাও ফেলাই দিছি, এখানে পাই ছিল আর এখানেও পাই ছিল, তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে থাকতেছে হচ্ছে, আর এ এর ভ্যালু তো এখানে পাই ছিল এখানে এ ছিল, এটার এখানে a ছিল, তাহলে এখানে পাই, এখান থেকে 4 আউট, h4 আউট, পাইলাম a বাই পাই। ক্যালকুলেশনের ঝামেলা মেইনলি, বুঝতে পারছেন এই বিষয়টা পুরোপুরি? আমি কি আরেকবার রিক্যাপ করব? হ্যালো?
ভাইয়া ওই ওয়াই বারটা আরেকটু রিক্যাপ করলে ভালো হতো। এটা দেখেন প্রথম থেকে। এখানে দেখেন আমরা বলতেছি যে ইন্টিগ্রেশন ওয়াই ডিভি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিভি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন আমরা যখন বললাম যে এখানে আমরা একটা আর্ক কাটতেছি, এখানে আর্ক কাটার পরে এইটার ক্ষেত্রে আমার যে ওয়াই এর ভ্যালু আপনি এর আগের যে প্রবলেমগুলো আমরা করছি সেখানে দেখবেন যে শুধুমাত্র একটা স্ট্রিপ কাটি, যে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখেন স্ট্রিপ কাটা হয়, যে কারণে এইটা সেন্ট্রয়েড বের করা আমাদের ওইভাবে প্রয়োজন পড়ে না। কিন্তু এইখানে আমরা যে জিনিসটা কাটছি ওই জিনিসটা নিজেই একটা অবজেক্ট, মানে এটা একটা সার্কুলার আর্ক কাটা হয়েছে। কাটা হওয়ার কারণে এখানে যখন আপনি ওয়াই ডিভি ডিভাইডেড বাই ভি দিবেন তখন ওয়াই এর কোঅর্ডিনেটটা আপনার অ্যাপ্লাই করতে হবে, মানে ওয়াই এর স্ট্যান্ডার্ড যে ভ্যালু ওইটা অ্যাপ্লাই করতে হবে। যদি সেটা অ্যাপ্লাই করতে হয় তাহলে এখানে ওয়াই এর আমার ওই ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, ওইটা হচ্ছে সেন্ট্রয়েড এক্স বার বা ওয়াই বার, সেটা হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা, 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। ওইটা যখন আমরা এখানে অ্যাপ্লাই করছি তখন আমরা দেখছি যে 2r sin আলফা এর ভ্যালু হচ্ছে পাই বাই 2, ওখান থেকে দেখলাম না আমি বের করলাম 4y বাই 3 পাই, এই জিনিসটা দেখছিলাম না? ওই পর্যন্ত তো বুঝছেন নাকি যে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা? এটা যদি করেন, যদি নাও বুঝেন তাহলে আবার করা যাবে। এখানে আর এর ভ্যালু আসলে কত, এটার রেডিয়াস তো আসলে y, আমরা y ধরে নিতেছি, তাহলে এটা হবে হচ্ছে 2i sin আলফা এর ভ্যালু পাই বাই 2 ডিভাইডেড বাই 3 ইনটু পাই বাই 2, ঠিক আছে? এখন sin পাই বাই 2 এর ভ্যালু তো 1, তাহলে আপনি এখান থেকে 2 উপরে চলে গেল, তাহলে আপনি পাইলেন 4y ডিভাইডেড বাই 3 পাই, ঠিক আছে? এইভাবে আমরা ওই যে এই সার্কুলার আর্কের জন্য y এর যে ভ্যালু ওইটা বের করলাম। এখন ওইটা যখন আমি এখানে বসাইছি তারপর ডিভি বসাইতে হবে, ডিভি তো আমাদের এইটার জন্য যা ছিল এটার জন্য সেম, আর ইন্টিগ্রেশন ডিভি এর ভ্যালু আমি ডিরেক্ট বসাই দিছি। বসানোর পরে এবার দেখেন নিচেরটারে আমি প্রথমে পাই পাই কেটে দিছি, এই পাই আর এই পাই কাটছি, মানে এই পাই আর এই পাই কেটে দিছি, এখানে একটা পাই থেকে গেছে। আর উপরে আমার এই যে 2 আর এই 4 কেটে আমরা পাইছি 2/3 পাই, এটা বের করে নিয়ে আসছি। আর তাইলে ভেতরে বেঁচে থাকতেছে কে, এখানে y থাকতেছে আর y স্কোয়ার থাকতেছে, তাহলে y কিউব ডিএক্স থাকতেছে। আর নিচে যেহেতু আমি পাই একটা কেটে দিছি নিচে থাকতেছে 1/6 a স্কোয়ার এইচ, ঠিক আছে? এখন এটাকেও যদি আপনি সিম্পলিফাই করেন 2/3 পাই আছে, এখন y এর ভ্যালু কত, y এর ভ্যালু এখানে দেখেন আমরা বের করছিলাম যে ax বাই h, সো এখানে যদি আমি ax বাই h এর ভ্যালু বসাই এখানে থাকতেছে a কিউব x কিউব বাই h এর পাওয়ার কিউব ডিভাইডেড বাই 1/6 a স্কোয়ার h। যদি সেটা হয় তাহলে খেয়াল করেন যে এখানে a কিউব আর a স্কোয়ার কেটে উপরে একটা কি থাকে, a থাকে, আর এখানে 6 3 আর 6 যদি 6 উপরে চলে যায় তাহলে 3 6 কেটে এখানে 4 থাকতেছে, ঠিক আছে? জটিল ক্যালকুলেশন। 4 থাকতেছে, একটা এ উপরে বেঁচে থাকতেছে, এখানে একটা পাই বেঁচে থাকতেছে, 3 কিন্তু কেটে গেছে কারণ 6 উপরে যাওয়ার পরে 3 কেটে গেছে, পাই থাকতেছে, একটা এইচ, এইচ কিউব আর এইচ থাকার কারণে এইচ 4 থাকতেছে, আর এইদিকে ইন্টিগ্রেশনে থাকতেছে এক্স কিউব ডিএক্স। এখান থেকে এটাকে ইন্টিগ্রেট করলে এইচ 4/4 থাকতেছে, সেখান থেকে এইচ 4 আউট, 4 আউট, এ বাই পাই। বিষয়টা কি বোঝা গেছে? যে কোনো একটা পার্কে যদি না বুঝেন ক্যালকুলেশনটা বুঝছেন যে ক্যালকুলেট কিভাবে করা হয়েছে, ক্যালকুলেশন তো করা যাবে। হ্যালো, আচ্ছা, হ্যালো, জি ভাই বুঝে। আচ্ছা, ক্যালকুলেশন যদি না বুঝেন তাহলে হচ্ছে বাসায় আরেকবার দেখলেই হয়ে যাবে, কিন্তু কনসেপ্ট ঠিক আছে কিনা ওইটা দেখবেন যে কনসেপ্ট বোঝা গেছে। আর এটা একটু আনইউজুয়াল প্রবলেম, আমি নিজেই নিয়েছি। এবার দেখেন এখানে বলছে যে চলেন এটা এটা করি, ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য গিভেন এরিয়া। এটা একটু ঝামেলা আছে। আচ্ছা, বেশি আজকে যদি বেশি প্রেসার হয়ে যায় আমি এটা আরেকদিন নিব, অনেকগুলো কনসেপ্ট আছে আসলে, যেমনে ভাবছি অত তাড়াতাড়ি তো যাওয়া যাচ্ছে না, এত বেশি লেন্দি ক্যালকুলেশন এক একটা। আচ্ছা চলেন দেখি এটা যতক্ষণ করা যায় করি। এইটার ক্ষেত্রে একটা সমস্যা আছে, এটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমরা জেনারেলি যেই সলিউশন গুলা করি ওইগুলা হচ্ছে এক্স অরিজিন থেকে স্টার্ট হয়, কিন্তু এটার দেখেন এটার শুরু হয়েছে কিন্তু এইখান থেকে কার্ভ লাইন শুরু হয়েছে, তার আগেও একটা অংশ আছে। এই জন্য
আমরা যদি এটাকে সলভ করতে চাই আমাদের দুইটা পার্টে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে এই পার্ট আর একটা হচ্ছে মানে ডান সাইডের পার্ট আর একটা হচ্ছে বাম সাইডের পার্ট। তা না হইলে আপনার ক্যালকুলেশন কখনো সঠিক অ্যান্সার দিবে না, কারণ আপনার আমরা যতগুলো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি সবগুলাই হচ্ছে অরিজিনকে কেন্দ্র করে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে তারপরে ক্যালকুলেট করি। কিন্তু এইটার ক্ষেত্রে অরিজিন থেকে স্টার্টই হইতেছে না এই কার্ভে। সো আপনার এই আলাদাভাবে এই ডান সাইডেরটা করতে হবে, আলাদাভাবে বাম সাইড করতে হবে, করে তারপরে যোগ করে ওই সেন্ট্রয়েডের যে ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করতে হবে। যদি সেটা করতে হয় আমরা দেখেন প্রথমে এটাকে ধরে নিলাম a1, এটাকে ধরে নিলাম a2। এখন a1 এর জন্য সবকিছু আমরা খুব ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে, আর y এর ভ্যালু বলে দিচ্ছে 4√3। চলেন এই 2 এর জন্য আমরা প্রথমে x বার বের করতে চাই। x বারের জন্য আমাদের কি করতে হয়, y অ্যাক্সিস বরাবর একটা স্ট্রিপ কাটতে হবে। এখন y অ্যাক্সিস বরাবর যদি আমরা স্ট্রিপ কাটি তাহলে এরকম কিছু একটা হবে। আচ্ছা, y অ্যাক্সিস বরাবর যদি স্ট্রিপ কাটি তাহলে এরকম কিছু একটা হবে। যদি সেটা হয় তাহলে আমাদের এখানে থাকতেছে যে x2 বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। d এর ভ্যালু কত হবে, d এর ভ্যালু হবে, আপনি বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে dx ইন্টু 4√3 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু আসলে কত, সেটা হচ্ছে এক্স এক্স ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস 1, এক্স স্কোয়ার বাই 25 মাইনাস 1 ইন্টু 16 এর আন্ডার রুট। এরকম কিছু একটা হবে। আর যদি সেটা হয় তাহলে এখানে আমরা বসাই দিই একবারে এক্স ইন্টু 4√3 মাইনাস 4√3 মাইনাস 4 রুট ওভার এক্স স্কোয়ার বাই 25 মাইনাস 1। লিটারালি আমি হচ্ছে ভ্যালু সাবস্টিটিউট করছি, y এর ভ্যালু সাবস্টিটিউট করছি, এখান থেকে dx থাকতেছে, নিচে সেম জিনিস থাকবে, ইন্টিগ্রেশন 4√3 মাইনাস 4 আন্ডার রুট এক্স স্কোয়ার বাই 25 মাইনাস 1 dx। ওকে, এখন লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে এটাকে যদি আমরা সলভ করি, এখানে x এর লিমিট দিতে হবে। y এর ভ্যালু হচ্ছে 4√3, যদি হয় তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে লিমিট যাচ্ছে y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত। 5 থেকে এই যে এই পয়েন্টটা আসলে কত, এই পয়েন্টটার জন্য আপনি যদি বের করেন y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 25, আর x এর ভ্যালু হচ্ছে 5, আর x এর ভ্যালু যদি 5 বসান তাহলে y এর ভ্যালু পাইতেছি আমরা 10। যদি সেটা হয় তাহলে এখানে আমরা লিমিট বসাইলাম 5 থেকে 10, তারপরে এখান থেকে বসালাম 5 থেকে 10, আর এটার ইন্টিগ্রেশন করলে আপনি অ্যান্সার যত পাবেন সেটা হচ্ছে একবারে বসালাম আমি, আপনার ক্যালকুলেটর বসাবেন সলভ করে দিবে 6.576 ইউনিট। y2 বারের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা হচ্ছে y dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। এটার ক্ষেত্রে দেখেন কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, 0 থেকে 4√3 পর্যন্ত যাচ্ছে। যদি 0 থেকে 4√3 পর্যন্ত যায় তাইলে এই ক্ষেত্রে আমাদের ডান সাইড বরাবর একটা স্ট্রিপ কাটতে হবে এরকম। ডান সাইডে যদি কাটি তাহলে আমাদের কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, যে ডান সাইডের এটার হাইট হচ্ছে dy, সো y ইনটু এটার ক্ষেত্রে যদি আমরা dA বের করতে চাই তাহলে সেটা আসলে দাঁড়াবে হচ্ছে dy ইনটু ডান সাইডের এটার ক্ষেত্রে x এর ভ্যালু কত, x এর ভ্যালু সেম ভাবে বের করতে হবে, সেটা হচ্ছে 5 ইনটু রুট ওভার 1 প্লাস y স্কয়ার বাই 16। এটা দিলে আপনি
dy এর ভ্যালু পাবা, তাই তো নাকি 1 5 ইনটু 1 প্লাস y স্কয়ার বাই 16। হ্যাঁ, এখন এইটার ক্ষেত্রে যদি এটা তো গেল হচ্ছে ডান সাইড, বাম সাইডে -5 কারণ এটা হচ্ছে এই পয়েন্ট রাইট মাইনাস লেফট, লেফট আসলে এইখান থেকে স্টার্ট হবে এবং এই ভ্যালুটা কত, এখানে x এর ভ্যালু হচ্ছে 5, সো -5 করতে হচ্ছে। এখন এটা করার পরে আমরা পাইলাম হচ্ছে 5 root over 1 plus y square by 16 minus 5 dy, লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, 0 থেকে 4 root 3 divided by integration 0 থেকে 4 root 3 5 root over 1 plus y square by 16 minus 5 dy। এটা যদি ইন্টিগ্রেট করেন তাহলে অ্যানসার পাইতেছেন 5.06। কি করতেছি বুঝতে পারতেছেন যে x dA কিভাবে বের করলাম? dA বের করার টেকনিক কিন্তু আমি অলরেডি আপনাদের বলছি যে dx দিবেন তারপরে আপার মাইনাস লোয়ার, আর এটার ক্ষেত্রে dy দিবেন দিয়ে রাইট মাইনাস লেফট। এখানে রাইট এর ক্ষেত্রে x এর ভ্যালু আমি বসাই দিছি 5 root over 1 plus y square by 16 মাইনাস দিয়ে লেফটে কত আছে, লেফটে আছে x equal to 5, ওই জন্য -5। তেমনই ভাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যখন করতেছিলাম আপার লিমিটে ছিল 4 root 3 আর লোয়ার লিমিটে ছিল আসলে y এর ভ্যালু। y এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি, x স্কয়ার বাই 25 মাইনাস 1 এর আন্ডার রুট ইনটু ওই যে মানে x স্কয়ার বাই 25 মাইনাস 1 ইনটু 16 করলে তার আন্ডার রুট, ওই জন্য আমরা পাইছি রুট ওভার x স্কয়ার বাই 25 মাইনাস 1 ইনটু 4। বুঝছেন না বিষয়টা কিভাবে আমরা dA বের করতেছি? dA বের করতে পারলে তো বাকিটুকু এমনিতেই হচ্ছে, ক্যালকুলেটরে করে দিবে। এখন x বার গেছে y বার গেছে, এখন এটার ক্ষেত্রে আমরা যেহেতু dA এখানে বের করে রাখছি, dA এর ক্ষেত্রে এখন a যদি আরে তো আজকে মানে সবকিছুই নষ্ট কাজ করতেছে। এখানে যদি আমরা a বের করতে চাই তাহলে এখানে লিমিট 0 থেকে 4 root 3 করে এটার ইন্টিগ্রেট করে দিতে পারি 5 root over 1 plus y square by 16 minus 5। এটা করলে আপনি পাইতেছেন হচ্ছে 13.17 স্কয়ার ইউনিট। আচ্ছা যদি এটা হয় তাহলে আর a1 এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, a1 এর কাজ খুবই সহজেই হয়ে যাবে। x1 এর ভ্যালু হবে হচ্ছে 2.5, y1 এর ভ্যালু হবে হচ্ছে 2 root 3 আর a1 এর ভ্যালু হবে হচ্ছে 4 root 3 into 5 20 root 3। বুঝছেন না বিষয়টা যে x1 এটা যেহেতু 5 টার মাঝে হবে 2.5 আর উপরে যেহেতু 4 root 3 তার অর্ধেক হবে 2 root 3 আর রেক্টেঙ্গেলের এরিয়া তো আমরা বের করতে পারি 20 root 3। এখন আপনি যদি x বার আপনি যেটা অ্যানসার ওটা বের করতে বলে তাহলে আপনাকে কি করতে হবে, x1 বার a1 প্লাস x2 বার a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এটা কত আসে, এটা যদি আমি কালো বসাই দিই তাহলে অ্যানসার আসবে 5 আর y বারের ভ্যালু যদি আমি বসাই y1 বার a1 আর y2 বার a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2 যদি করি তাহলে সেক্ষেত্রে অ্যানসার আসবে হচ্ছে 3.9। ক্যালকুলেশন আপনারা ঠিকমতো করতে পারবেন, কিন্তু যেই কনসেপ্টের বেসিসে আমি প্রবলেমটা সলভ করলাম বুঝছেন যে যেহেতু এখানে অরিজিন থেকে স্টার্ট হইতেছে না, সুতরাং আমরা এই দুইটাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করছি। আলাদাভাবে ডিস্টিংগুইশ করার পরে রাইট সাইডে যেটা আছে ওই ইন্টিগ্রেশনের ঝামেলা ওইটা আগে সেরে নিছি x dA ডিভাইডেড বাই dA দিয়ে। এবং লিমিটেও দেখেন সবসময় 5 থেকে 10, 0 থেকে 10, 0 থেকে 4, 0 থেকে 5 এরকম হয়, কিন্তু এখানে লিমিট কত থেকে যাচ্ছে, 5 থেকে 10 পর্যন্ত যাচ্ছে। যাওয়ার কারণে এখানে আমাদের x2 পাইছি, তারপর y2 ও বের করছি সেম ভাবে যেভাবে করি আমরা জেনারেলি। তারপরে a1 এর জন্য তো আমরা ইজিলি করতে পারি যেহেতু আমরা কম্পোজিট বডি করে আসছি।
তারপরে এক্স বারের জন্য x1 a1 প্লাস x2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2 আর y বারের জন্য y1 a1 প্লাস y2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এটা বেশ কমপ্লেক্স প্রবলেম, এটা অনেকে বুঝে না, এই জন্য এটা আমি স্লাইডের মধ্যে নিয়ে এসেছি। বুঝতে পারছি এটা আমরা? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পেরেছি। যদি বুঝি তাহলে চলেন পরেরটা বলি। আচ্ছা, এখানে বলতেছে যে এ বডি কনসিস্টস অফ এ রাইট সার্কুলার সলিড কোন। এই যে এটা হচ্ছে আপনার সলিড কোন, যেটা হাইট হচ্ছে 40 মিলিমিটার এন্ড রেডিয়াস 30 মিলিমিটার। এই যে মানে এটা 30 মিলিমিটার মানে এই জিনিসটাও 30 মিলিমিটার। প্লেসড অন এ সলিড হেমিস্ফিয়ার, এটা আসলে কি একটা হেমিস্ফিয়ার? এটা কিন্তু পুরোপুরি একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। আপনার শব্দ দেখে বুঝতে হবে যে সার্কুলার সলিড কোন বলছে, তারপরে সলিড হেমিস্ফিয়ার বলছে, রেডিয়াস 30 মিলিমিটার অফ দ্য সেম ম্যাটেরিয়াল, ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি। এখন যেহেতু ম্যাটেরিয়াল সেম, সেন্টার অফ গ্র্যাভিটি যেটা হবে সেন্ট্রয়েডও সেমই হবে, সেন্টার অফ এরিয়াও সেমই হবে, ঠিক আছে? সুতরাং আমরা যে কাজ করতে পারি, সলিউশন, আমরা প্রথমত এইটাকে বললাম a1, এটাকে বললাম a2, এবং এর প্রত্যেকটার জন্য আমরা আলাদাভাবে ক্যালকুলেট করা শুরু করব এবং আমাদের অরিজিন সেট করছি এই জায়গায়, এটাকে আমরা রেফারেন্স হিসেবে সেট করছি এবং এই সি হচ্ছে আমাদের অরিজিন। যদি সেটা হয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে v1 বের করা। ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, রাইট? সো 1/3 ইন্টু পাই, আর এর ভ্যালু কত বলছে? 30 স্কোয়ার, ইন্টু হাইট কত বলছে? 40। এটা কত আসে? 1/3 into pi into 30 square into 40, which is 12,000 pi, 12,000 pi millimeter square, okay? Oh sorry, millimeter cube. এখন v1 পাইছি, এখন যদি v1 পাই তাহলে আমাদের তো x1 ও বের করতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলেন তো যে আমাদের এখানে কি কোনো প্লেন অফ সিমেট্রি বা লাইন অফ সিমেট্রি আপনি দেখতে পারতেছেন? মানে কোন জি ভাইয়া। লাইন, কোন লাইন আছে যার সাপেক্ষে সিমেট্রি আছে? হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? সো ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি জি ভাইয়া, যে পিঙ্ক কালার যে ডটেড লাইন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি ডান সাইডে বাম সাইডে সেম থাকে তাহলে এখানে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হবে 0, এক্স বার ইজ ইকুয়াল টু 0, তার মানে ডাইনও হবে না বামও হবে না। তাহলে আমরা একবারে ওয়াই বের করতে পারি। সো ওয়াই ওয়ান আমাদের কত হবে সেটা বের করা জরুরি। ওয়াই ওয়ান এর জন্য আমরা জানি যে এইখান থেকে কোণের ক্ষেত্রে সেন্ট্রয়েড হয় এরকম একটা জায়গা এবং ওই হাইটটা হয় 3h/4। আমি করি না এখানে, বাট আপনি যদি সলভ করেন তাহলে বুঝতে পারবেন যে এটা হবে হচ্ছে 3h/4। ফোর যদি হয় তাহলে এখান থেকে আমরা পাইতেছি 3 × 40 ডিভাইডেড বাই 4, সেটা কত আসে? 30। আচ্ছা, v2 এর ক্ষেত্রে আমরা যদি নিচের অবজেক্টটার কথা বিবেচনা করি তাহলে এটা 2/3 পাই আর কিউব হবে। 18,000 পাই, এটা হচ্ছে মিলিমিটার। আচ্ছা, ওইটা যদি 3h/4 হয় তাহলে এখন আমাদের v2 গেছে, এবার হচ্ছে y2 বের করতে হবে। y2 এর জন্য না, যে কাজ করতে হবে সেটা হচ্ছে 3h/8, এরকম একটা জায়গায় যদি হয় তাহলে 3h/8 y। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখছি না, চলেন দেখে আসি আরেকবার। হেমিস্ফিয়ারের জন্য আমাদের সেন্ট্রয়েড কই ছিল?
এ দেখেন হেমিস্ফিয়ারের জন্য আমরা বলছিলাম সেন্ট্রয়েড এরকম একটা জায়গায়, এবং এটা হচ্ছে অরিজিন থেকে কত, এর লেন্থ কত, 3r/8। ওকে, এটা হচ্ছে 3r/8। যদি সেটা হয় তাহলে আমাদের এইটার ক্ষেত্রেও যেটা হবে 3r/8 হবে। এই যে এটার ক্ষেত্রেও এরকম একটা জায়গায় হবে যেটা হবে 3r/8। তো y2 এর জন্য আমরা বের করতে পারি 40 প্লাস 3, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 30/8। 40 প্লাস 3 ইন্টু 30/8 যে 51.25। আচ্ছা, এটাকে যদি রেফারেন্স ধরি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে y বার ইজ ইকুয়াল টু a1y1 প্লাস a2y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, যদি করি তাহলে আমাদের আসে হচ্ছে সরি a1 কে আমি বলতেছি তাহলে a1 বিয়োগ করলে b1 b2 এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2। কত আসে একটু ক্যালকুলেট করলাম তো। ফর্টি টু পয়েন্ট সেভেন ফাইভ আমি কিছু আসে নাকি? জি ভাইয়া 42.75 এটাই। চলেন দেখি এরপরটা বলতেছে ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সেগমেন্ট অফ হাইট 30 মিলিমিটার অফ এ স্ফিয়ার অফ রেডিয়াস 60 মিলিমিটার। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আমরা সলভ করে শুরু করি তাহলে দেখেন এইটার ক্ষেত্রেও কি আমাদের বুঝতে পারতেছেন যে y বারের ভ্যালু কত হবে, এগুলো এখন দেখে একবারে বলতে হবে যে y বারের ভ্যালু 0 হবে, x বারের কোন একটা চেঞ্জ হবে, এটাও কিন্তু আমাদের কি বলছে, সেগমেন্ট অফ এ স্ফিয়ার। তো আমরা অলরেডি স্কয়ার করে আসছি, সো y বার ইজ ইকুয়াল টু 0 হবে, x বারের ভ্যালুতে কিছু চেঞ্জ আসবে। x বারের জন্য আমরা কি করলাম, x dv ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dv। ইন্টিগ্রেশন dv কেন করতেছি, কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড ফিগার না, এটা আপনার কোনো এটা আপনার কোনো অর্ধেক মানে হেমিস্ফিয়ারও না, আবার কোয়ার্টার স্ফিয়ারও না, এটা মাঝখান থেকে কাটতে লাগছে 30 মিলিমিটার দূরে যে কেটে ফেলছে। সো এই জন্য আমাদের ইন্টিগ্রেশন ডিভি দিতে হচ্ছে। যদি সেটা দিতে হয়, এখন আমরা খেয়াল করি যে ওই একটু আগে আমরা যে কাজ করছি স্ফিয়ারের জন্য, যে কাজ করছি একদম সেম একই কাজই করতে হবে, এটার মধ্যে নতুন কিছুই নাই, জাস্ট লিমিটের ঘাটলাম। এটা যদি আমরা এখান থেকে এরকম একটা অংশ কাটি, কাইটটা আগেরটার ক্ষেত্রে আমরা যা করছি সেম কাজই করি আবার, যে integration pi x into pi y square dx divided by integration pi y square dx। সেম জিনিস হবে, বুঝছেন না পাই ওয়াই স্কয়ার ডিএক্স কোথা থেকে পাইছি, না না বুঝলে হচ্ছে আগেরটা দেখে নেবেন, ওই একই জিনিস পাই ওয়াই স্কয়ার ডিএক্স, এবং আমরা আবার বলছি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, সেখান থেকে আপনি পাবেন হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর এর ভ্যালু এখানে বলে দিছে 60 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা যদি বসাই তাহলে এখানে লিমিট যাবে, এক্স এর ভ্যালু যাবে হচ্ছে 30 থেকে 60 পর্যন্ত, 30 থেকে 60 পর্যন্ত যাচ্ছে, এবং x ইনটু পাই y স্কয়ার এর ভ্যালু হচ্ছে 60 স্কয়ার মাইনাস x স্কয়ার dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন পাই 60 স্কয়ার মাইনাস x স্কয়ার dx। লিমিট যাবে 30 থেকে 60 পর্যন্ত, পাই বাই আউট। এটাকে ইন্টিগ্রেট যদি করেন তাহলে आंसर
অত পড়া আছে ইন্টিগ্রেশন x into 60 square minus x square zero integration 60 square minus x square or 40.5 এরকম আসে নাকি আপনাদেরও করছেন? জি ভাই, আমাদেরও আসে। আচ্ছা ঠিক আছে, চলেন তারপরে আচ্ছা এইটা তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি হবে এখানে বলতেছে সার্কুলার সেক্টর অফ অ্যাঙ্গেল 60 ডিগ্রি is cut from the circle of radius এর এইভাবে কাটা হয়েছে তো determine the center of gravity of the remainder যে অংশটা বেঁচে আছে এটার সেন্ট্রয়েড কোথায় হবে সেটা বের করতে বলতেছে এটার জন্য আমরা দুইটা লাইন প্রথমে কেটে নিই দিয়ে নিই এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম সো এই দুইটার সি পয়েন্ট থেকে কত দূরে সেন্ট্রয়েড হবে সেটা আমরা বের করতে চাচ্ছি আচ্ছা বলেন তো এখানে কি কোনো আমরা লাইন অফ সিমেট্রি পাইতেছি জি ভাইয়া, এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের লাইন অফ এখানে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমাদের ওয়াই বার কত হবে 0 হবে তাই y bar is equal to 0 এখন তাহলে আমাদের x বার বের করতে হবে x bar is equal to ইন্টিগ্রেশন x এবং এটা আসলে সার্কেল বলছে সার্কুলার সেক্টর বলছে সুতরাং এটা একটা এরিয়া সো x দিয়ে ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু এইসব কি করতে হবে এসব করতে হবে না তার কারণ এটা হচ্ছে একটা কম্পোজিট বডি কারণ কম্পোজিট বডি যদি হয় তাহলে আমাদের করতে হবে কি এই পুরা সার্কেলটাকে আমি ধরবো হচ্ছে a1 আর সেখান থেকে আমি ওই আর্কের অংশটুকু বাদ দিয়ে দিব দিলেই আমাদের হয়ে যাবে তাই না পুরাটাকে আমি বললাম a1 আর এই ছোট অংশকে বললাম a2 তাহলে আমাদের x বার হবে কি a1 x1 minus a2 x2 divided by a1 minus a2 আর y বার কি হবে a1 y1 minus a2 y2 divided by a1 minus a2 ঠিক আছে বুঝছেন না এখন আচ্ছা এর পরে কি আমাদের পার্থক্য আসছে আমাদের লাস্টের দিকে চলে আসছি তাহলে আমরা এখন তাড়াহুড়ো করে চলেন এখানে দেখেন a1 এর জন্য আমরা যেটা বলতে পারি a1 is equal to হবে হচ্ছে পুরা ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার x1 এর ভ্যালু কত হবে x1 এর ভ্যালু হবে হচ্ছে 8 কারণ সেন্ট্রয়েড কোথায় আছে পুরা সার্কেলের জন্য সেন্ট্রয়েড তো সেন্টারে থাকবে এবং কেউ আসবে কোশ্চেন পাঁচটা তো ওখান থেকে 8 দূরত্বে গেলেই আমরা সেন্ট্রয়েড পাবো এর পরবর্তীতে আমরা যদি a2 এর কথা বিবেচনা করি a2 এর কথা বিবেচনা করি a2 এর জন্য এরিয়া কত a2 এর জন্য হবে হচ্ছে pi r square theta so pi r square into oh so pi r into pi r square into pi by 3 হয়েছে এখন a2 যদি এত হয় এক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে এইখানে pi pi r square আজকে হচ্ছে এই জিনিসটা খুবই ডিস্টার্ব করতেছে যেমন গ্রাফিক্স চ্যানেলটা পাই আর স্কয়ার বাই 6 যে a2 গেছে এরপরে আমাদের x2 হচ্ছে x2 যদি হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের করতে হবে 2r sin alpha ডিভাইডেড বাই 3 আলফা যে সূত্রটা ওটা অ্যাপ্লাই করতে হবে চলেন 2r sin pi by 3 divided by 2r sin alpha divided by 3 alpha
এর ক্ষেত্রে অ্যান্সার কত আসে? এর ক্ষেত্রে আসবে হচ্ছে ও সরি π/3 কেন হবে π/6 দেখছেন নিজে ভুল করছি এখানে 60 ডিগ্রি জন্য আমাদের অ্যাঙ্গেল তো অর্ধেক নিতে হবে সো π/6 হবে sin π/6 এটা হচ্ছে হাফ সো r ডিভাইডেড বাই উপরে হচ্ছে এটা আসলে 2r হয়ে যাচ্ছে একবারে 2r ডিভাইডেড বাই পাই হয়ে গেছে এখন আমরা যদি x বার বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a1 এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে আর মাইনাস a2 এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার বাই 6 পাই আর স্কোয়ার বাই 6 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে 2r বাই পাই ডিভাইডেড বাই a1 মাইনাস a2 a1 এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 6 সো এখান থেকে সব জায়গা থেকে আমাদের মোস্ট প্রবাবলি পাই আর স্কোয়ার কমন যে কেটে যাইতেছে তাহলে উপরে থাকতেছে আর মাইনাস 1/6 সরি 1/3 ইন্টু আর বাই পাই আর নিচে থাকতেছে 1 মাইনাস 1/6 এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে তাহলে উপরে যাবে 6 আর এখানে থাকবে 5 ইন্টু এখানে আমাদের নিচে থাকতেছে 3 পাই গেল তার মানে 3 পাই আর মাইনাস আর এখান থেকে 2 তার মানে 2/2r বাই 5 পাই ইন্টু 3 পাই বাই মাইনাস 1 বুঝে গেছে বিষয়টা হ্যালো জি ভাই বুঝতে পেরেছি। এইগুলা এই জন্য স্যাররা দেয় বুঝেন না যে একটু মানে ফুল কনসেন্ট্রেশন আপনার ধরে রাখতে হবে এখানে কঠিন কিছুই নাই এমন কিছু নাই যেটা আপনি পারবেন না সবই জানা জিনিস সবই একই সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে কিন্তু হ্যাঁ একটু বুঝতে হবে যে সার্কুলার আর্ক আছে কিনা স্ফেয়ার স্ফেয়ার আছে কিনা কি আছে ওই মোতাবেক আপনার কাজ করতে হবে যদি ভুল করে ফেলেন তাহলে আর হবে না আচ্ছা এটাও আই গেস আপনারা পারবেন আমি হিন্ট দিয়ে দিতেছি কিভাবে করতে হবে এগুলো করে সময় নষ্ট করতে যাচ্ছে না এসডব্লিউ দিব এখন না পারলে আমি তো করে দিব পুরাটা ধরবেন ধরার পরে এখানে একটা কোয়ার্টার সার্কেল আছে আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে সেই দুইটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে করা যাবে না এটা পুরাটা একটা রেক্ট্যাঙ্গেল সেখান থেকে একটা কোয়ার্টার সার্কেল বাদ যাবে আর জি একটা ভাইয়া পারবো। ট্রায়াঙ্গেল বাদ যাবে আমরা এই যে কঠিন গুলা করে আসছি আচ্ছা চলেন তারপরে দেখি এটা দেখি বলতেছে a circular bowl of 50 millimeter diameter is cut out from a circular disc of 100 millimeter diameter as shown in figure. Find the center of gravity of the section from A থেকে বের করতে বলছে সো বাম সাইড থেকে আমাদের স্টার্ট করতে হবে বলেই দিছে আচ্ছা সলিউশনের ক্ষেত্রে দিকে যদি আমরা একটু আগাই এখানে আমাদের প্রথমে পুরো সার্কেলটার কথা যদি বিবেচনা করি তাহলে a1 এর কথা হবে a1 হবে পাই আর স্কয়ার সো 50 এর স্কয়ার হবে অবশ্যই পাই আর স্কয়ার সো এখানে আমরা পাইলাম 2500 পাই এবং এটা আমরা বুঝছি যে y বার এর ভ্যালু কত হবে এটা আমি কিন্তু আর কোনো বলার প্রশ্নই আসে না y বার এর ভ্যালু 0 হবে কারণ x অ্যাক্সিস হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল অ্যাক্সিস উপরে নিচে সেম আছে এখন এখান থেকে আমাদের x1 এর ভ্যালু আসবে হচ্ছে r which is 50 মিলিমিটার ওকে এখন a2 এর ভ্যালু কত আসবে a2 এর ভ্যালু আসবে হচ্ছে পাই ইনটু 25 এর স্কয়ার সেটা হচ্ছে কত
25 এর স্কয়ার 625 পাই, 625 পাই। আর x2 এর ভ্যালু কত হবে? 50 প্লাস 25 which is 75 মিলিমিটার। তো এখান থেকে যদি আপনি x বার বের করতে চান তাহলে কি হবে? a1 x1 minus a2 x2 divided by a1 minus a2। করলে আমাদের কত আসে দেখি, 2500 পাই into 50 minus 625 পাই into 75 divided by 2500 পাই minus 625 125 by 3। বোঝা গেছে বিষয়টা? এটা খুবই সিম্পল ছিল, ইজি একদম। হ্যালো, জি ভাই বুঝতে পেরেছি। ওকে ফাইন। আচ্ছা, পাপ্পু গোল্ডেনাসে চলে আসছে। এখন আমি ভাবতেছি পাপ্পু গোল্ডেনাস দিয়ে কালকে শেষ করে আমি পরের চ্যাপ্টার ধরবো। এটা তেমন কিছু নাই, এটা খুবই কম, কিন্তু আমরা আগের প্রবলেম গুলো একবার রিক্যাপ করতে চাচ্ছি। আজকে আপনাদের অনেক প্রেশার গেছে, বুঝাই যাচ্ছে, কারণ সেন্ট্রয়েড টপিকটা এত সহজ না, সহজ কিন্তু হালকা না, ভারী টপিক, অনেক কিছু একসাথে নিয়ে মাথায় কাজ করতে হয়। এই জন্য আমি আপনাদের 5 থেকে 10 মিনিট নিয়ে আমি পুরো বিষয়টা আরেকবার রিক্যাপ করি যে আমরা আজকে কি থেকে কি করলাম। ঠিক আছে? আর বারবার ওই কথা বলতেছি যে আগে যে 3টা ভিডিও আছে ওই 3টা আপনি অবশ্যই দেখে রাখবেন। 3টা ভিডিও যদি না দেখেন তাহলে এগুলা বুঝতে আজকে যেমন কষ্ট হয়েছে সামনেও কষ্ট হবে, কিন্তু যদি বুঝে থাকেন কিছুটা হলেও বুঝেন যে 60-70% যদি বুঝে থাকেন তাহলে আপনার কাজ হয়ে গেছে, কারণ প্রশ্ন এখান থেকে করবে। প্রথমে ওই সহজ গুলাতে তার প্রশ্ন করবে না, প্রশ্ন করবে কঠিন থেকে। সেখানে কনসেপ্ট ছিল, আমরা এখানে বুঝতে পারছি আই গেস, যে সূত্র কিভাবে বের করতে হয় এটা দেখছি। এবার সূত্রগুলা সবগুলা দেখার পরে আমরা প্রবলেমে জাম্প করছিলাম, করার পরে আমরা হেমিস্ফেয়ারের সূত্র ইউজ করতে চাইছি। আমি যে কোনো সেন্ট্রয়েড বের করার জন্য প্রথমেই বলছি যে আপনি খেয়াল করবেন যে এখানে কোনো সিমেট্রি আছে কিনা। যদি সিমেট্রি থাকে তাহলে ওইটার ভ্যালু এমনিতেই জিরো হয়ে যাবে। এখানে এক্স অ্যাক্সিসে সিমেট্রি আছে, সুতরাং ওয়াই বারের ভ্যালু জিরো হয়ে গেছে। এখন এক্স প্রাইম যখন বের করতে গেছি আমি সূত্র অ্যাপ্লাই করছি, ডিভি এর জায়গায় আমি স্ট্রিপ যেটুকু কাটছি ওইটা একটা সিলিন্ডার আকৃতির হবে, এবং সেটা হবে হচ্ছে এই যে এরকম একটা জিনিস হবে, যেটা আমরা বলছি যে পুরুত্ব ডিএক্স আর হচ্ছে হাইট রেডিয়াস হচ্ছে ওয়াই। তাহলে ওইটার যে হচ্ছে ভলিউম সেটা হবে হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এবং ওইটাকে যখন আমরা ইন্টিগ্রেট করছি তখন আমরা বাকি পুরোটা পাইছি, যে এটাকে আমরা বলছিলাম ডিএক্স, এরকম একটা অংশ কাটা হয়েছে এবং এই এই পয়েন্টটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা পাইছি হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। সেখান থেকে ওখানে যখন আমরা ইন্টিগ্রেট করছি বাকিটুকু সিম্পল ক্যালকুলেশন, এ বাকিটুকু না পারে কিছু। তারপরেরটার ক্ষেত্রে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করছি, করে যখন আমরা এক্স বার বের করব তখন ওয়াই এর প্যারালাল স্ট্রিপ কাটছি, যখন ওয়াই বার বের করব তখন এক্স এর প্যারালাল স্ট্রিপ কাটছি। বাকিটুকু ইজিলি রাইট মাইনাস লেফট, আপ মাইনাস ডাউন। ঠিক আছে? এটাও হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। কম্পোজিট বডির সূত্র আমরা জানি, কম্পোজিট বডি নিয়ে আই হোপ যে আপনাদের কোনো সমস্যা হবে না ইন ফিউচার। এরপরে আমরা যখন কোণ করতে গেছি এটার ডান সাইডেরটাই সমস্যা হচ্ছিল, এক্স বারের ভ্যালু খুব ইজিলি বের হয়ে গেছে 3h/4, বাট ওয়াই বারের ভ্যালু যখন আমরা বের করতে গেছি তখন হাফ কেটে ফেলার কারণে আমরা যেই স্ট্রিপটা পাইছি ওইটা ছিল একটা সার্কুলার রিং। সার্কুলার রিং হওয়ার কারণে ওখানে আমরা ওয়াই ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি নাই, ওখানে আমাদের সেন্ট্রয়েডের ওয়াই বের করতে হচ্ছে। সো 4y/, আচ্ছা এটা এভাবে না বইলা এটা 4y/3 পাই পাইছি। তারপরে হচ্ছে ডিভি এর ভ্যালুটা আগেরটার জন্য এটার জন্য সেম, ডিভি এর ইন্টিগ্রেশন সেম, বাকিটুকু সিম্পল ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন ধরে করতে পারবে সে অ্যান্সার পর্যন্ত চলে যাবে এ বাই পাই। ওকে, এর পরেরটা এটার ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু অরিজিন দিয়ে স্টার্ট হইতেছে না, আমাদের দুই ভাগে ভাগ করতে বাধ্য হয়েছি। হয়ে ডান সাইডেরটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে x1 মানে x2 y2 বের করে ফেলছি, a2 ও বের করছি ইন্টিগ্রেশনের মাধ্যমে। তার পরবর্তীতে আমরা যখন a1 অবজেক্ট খুব ইজিলি বের করছি কারণ এটা একটা রেক্টেঙ্গেল, তারপরে a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2 করছি, হয়ে গেছে। আর ও আচ্ছা ওইটাই দেখতেছিলাম, a1 y1 ও বের করছি, করে y ও বের করছি। আচ্ছা, এটার ক্ষেত্রেও দুইটা কম্পোজিট বডি আছে, একটা হচ্ছে কোন আর একটা হচ্ছে হেমিস্ফিয়ার।
আমরা এটা বের করছি। তার পরবর্তীতে এই ক্ষেত্রে সেম জিনিসই ছিল হেমিস্ফিয়ার, কিন্তু এখানে লিমিট চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো কনসেপ্ট আগেরটার মতো। এটা আমরা করি নাই, কিন্তু হচ্ছে এইটার এটার ক্ষেত্রে এটাও সেম জিনিস, পুরো সার্কেলের থেকে একটা সার্কুলার সেক্টর আমরা বাদ দিয়ে দিছি। 2r sin alpha divided by 3 alpha সূত্র অ্যাপ্লাই হয়েছে, হওয়ার পরে মাইনাস করলে অ্যান্সার পর্যন্ত চলে গেছে। এটা হোমওয়ার্ক। তারপরে এটা তো সবচেয়ে ইজি ছিল। পাপ্পু গুলিয়ানাস দিয়ে আগামীকালকে শুরু করব। আর আজকের ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিউএনএ তে বলবেন। আবার আমি আপনাদের যদি এক্সট্রা কিছু করতে দিই ওইগুলা ট্রাই করে যদি আটকান তাহলে সেটাও বলতে পারেন। এছাড়া হচ্ছে আই ডোন্ট থিঙ্ক যে আজকের ক্লাস আমি আবারও বলতেছি, অনেকের কাছে কিন্তু সেন্ট্রয়েড অনেক কঠিন লাগে, কিন্তু আমি আমার তরফ থেকে যতটা বোঝানো সম্ভব, ভিজুয়ালাইজ করে যতখানি বোঝানো সম্ভব অনলাইনে আমি আমার বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কনফিউশন থাকে আপনি বলবেন, আমি আরো বেটার ভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? বাট কনফিউশন নিয়ে যাবেন না। পরীক্ষার হলে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনাকে একটু ঘুরাই দিলেও আপনি পারবেন। আর ঘুরাই দিবে না, কারণ ঘুরানোর মতো যত রকম ঘুরানো যায় আমি ঘুরাই দিছি। এখানে মানে 3 থেকে 4টা বইয়ের প্রবলেম আছে এই স্লাইডের মধ্যে। স্যারদের চৌথার প্রবলেম তো আছেই, এই যে যেগুলা দেখছেন না, এই যে কই গেল কম্পোজিট বডির যেটা, এই যে এই রিলেটেড প্রবলেম আপনার পরীক্ষায় আসবে। আর আমাদের যেমন পরীক্ষায় এইটা আসছিল, এই যে হেমিস্ফিয়ার হঠাৎ করে, ওই জন্য আমি কোণেরও অর্ধেক কাটতে আপনাকে করাইছি। এছাড়াও আপনি চাইলে আপনি আরো প্র্যাকটিস করবেন, বইয়ে তো আছেই। প্র্যাকটিস করার পরে পিডিএফ তো দিয়ে দিছে আপনাদের ড্রাইভের মধ্যে, ওখানে প্র্যাকটিস করে যে কোনোটাই যদি আটকায় যান দিবেন। সেন্ট্রয়েড কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, আপনাদের পরীক্ষা অনেক মার্ক ক্যারি করবে, 40-50 মার্ক ক্যারি করবে শুধুমাত্র সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েডের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক ইজিলি ধরতে পারবেন। এই জন্য হচ্ছে এই জিনিস আমি টাইম দিয়ে আস্তে আস্তে আগাইতেছি, যদি আপনি আগে থেকে না করেন ওইগুলো। আর ওই যে আমি বললাম 3টা ভিডিও যেটা আছে আমার, ওই 3টা ভিডিও আপনি স্পিড বাড়ায় নেবেন 1.75 অথবা 2x স্পিডে দিয়ে আপনার করতে বললাম তো 40 মিনিটও লাগবে না, আধা ঘন্টা কি 35 মিনিটের মধ্যে আপনি শেষ করে ফেলবেন। ওইটা করতে পারলে তাহলে আপনার পুরাপুরি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই টপিকে সবকিছুই কভার হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো, আচ্ছা, আমি তো জি ভাইয়া। রেকর্ড অফ